আমায়? নিজের থেকেও বেশি। বিশ্বাস করো আমাকে? বিশ্বাস আছে বলে সেই ছোট থেকে ভালোবেসে আসছি। তাহলে আর কোনো কথা না, আজই হবে বিয়ে। হীর আর কিছু বলল না। সে তো এমনিতেও তোড়জোড়ই, দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি। তোর্য ফোন করে হীরের বাবা মাকে এনে তখনই আবারও বিয়ে করে নিল। হীরের বাবা মা তুর্যের পাগলামি দেখে মুখ টিপে হাসছে। নিজের বউকে আবার বিয়ে করছে। সেদিন রাতেই তুর্য হীরকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন তুর্য আর হীরের বাসর রাত ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়, যার জন্য হীরের বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। চৌধুরী বাড়িতে সবাই তুর্য আর হীরকে একসাথে দেখে অবাক হয়ে যায়, কিন্তু হীরকে নিয়ে তুর্যের পাগলামির কথা সবাই জানে, তাই তেমনভাবে কেউ রিয়্যাক্ট করে না। পরদিন সকালে তুর্য জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও তুর্য রাজি হচ্ছিল না, কিন্তু তুর্যের বাবা তাকে রাজি করান যাওয়ার জন্য। তুর্য রাজি হলেও তার মন মানছে না হীরকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই। তুর্য ভাবছে হীরকে তার দেশের বাইরে যাওয়ার কথা কিভাবে বলবে। তখন হীর এসে তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুর্য পেছন ফিরে হীরকে জড়িয়ে ধরে ওর যাওয়ার কথা বলল। কি বললেন? 1 মাসের জন্য দেশের বাইরে? কিন্তু কেন? এত বছর তো বাইরেই ছিলেন। মিউজিক ভিডিওর জন্য যেতে হবে, কিচ্ছু করার নেই। হুম, কাজ খুব ইম্পর্ট্যান্ট। তা কবে যাচ্ছেন? পরশু সকালেই। কি? পরশু সকালে? মানে কালকের পরের দিন? হুম। এত তাড়াতাড়ি চলে যাবেন আর ফিরবেন 1 মাস পর? সরি কলিজা। এক শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? কিসমি। আপনি বলেছিলেন বিয়ের পর করবেন। কিন্তু তুমি এখনো ছোট, আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। এই আপনি আমাকে ছোট বলতে বলতে আমার এখন মনে হচ্ছে আমি পুতুল দিয়ে খেলা করি। আর কয়েক মাস পরে আমার 18 হয়ে যাবে। হ্যাঁ, 18 হোক আগে। ওই বেটা, তুই আমাকে কি ভাবিস? হ্যাঁ, জানিস সময় মতো বাসরটা হলে এতদিনে 2 বছরের বাবু থাকতো আমার। এসব কি বলছো হীর? এগুলো কোথা থেকে শিখলো তুমি? উফ, চুপ, একদম চুপ। আমি বাচ্চা নই। এখন আপনি আমাকে কিস করবেন মানে করবেন, কোনো কথা না। তুর্য হীরের এহেন কাণ্ডে বেকুব বনে গেছে। সে মূর্তির ন্যায় আগের মতোই দাঁড়িয়ে আছে। হীর তুর্যের অবস্থা বুঝতে পেরে নিজেই এগিয়ে এসে তুর্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুর্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হীর যে এত ডেঞ্জারাস হয়ে গেছে সেটা তুর্যের কল্পনার বাইরে ছিল। হীর এক হাত দিয়ে তুর্যের চুলগুলো আঁকড়ে ধরেছে। তুর্য হীরের কোমর জড়িয়ে ধরল। দুজনে দুজনাতে মেতে উঠেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য হীরের ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুর্য হীরের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। হীর তুর্যের শার্টের বোতাম খুলতে শুরু করলে তুর্য হীরকে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়াতে হীর অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য কিছু না বলে হীরের কপালে চুমু দিয়ে দেয়। হীরকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে তুর্য। তুর্য বিদেশে যাওয়ার আগে আর হীরের এত কাছাকাছি যায়নি। যেদিন তুর্য চলে যাচ্ছিল সেদিন তুর্যকে চাপটে ধরে অনেক কান্না করেছিল হীর, কিন্তু সেদিন তুর্য নিরুপায় ছিল। দ্বিতীয়বারের জন্য সেদিন তুর্য আর হীর আলাদা হয়েছিল। তুর্য যাওয়ার পর দিনই হীরের বাবা মা চট্টগ্রাম থেকে আসে হীরকে নিয়ে যাওয়ার জন্য। হীরের যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তার মা এক প্রকার জোর করেই সাথে নিয়ে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে হীররা সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় হীরদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাস্তায় লোকজন তাদের ধরাধরি করে হাসপাতালে নেয় ঠিকই, কিন্তু হীরের মা বাবাকে বাঁচানো সম্ভব হয় না। অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে হীর কোমায় চলে যায়। 1 মাস নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরে থাকার দরুন হীরের খোঁজ নিতে পারেনি তুর্য। তুর্যের বাড়ির মানুষ হীরের বাবা মায়ের খোঁজ পেলেও হীরের খোঁজ পায় না, আর তুর্যকে কন্ট্যাক্ট না করতে পারায় জানাতেও পারে না।
দেশে ফিরে তুর্য হীরকে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের সব সোর্স কাজে লাগিয়ে দেয় হীরকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর যখন হীরকে খুঁজে পেয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, হীর তুর্যের পাশ কাটিয়ে চলে যায়, যেন দেখেও দেখেনি তাকে। বারবার হীরের সামনে গিয়ে নিজের ভালোবাসা মনে করানোর ব্যর্থ চেষ্টা করে কতটা কষ্ট পেয়েছে তুর্য, সেটা কখনোই কাউকে বলে বোঝাতে পারবে না সে। সিগারেটের শেষ টান দিয়ে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে ঘরের ভিতরে চলে গেল তুর্য। এখন একটু ঘুম প্রয়োজন তার। হীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে হীর ঘুম থেকে ওঠার আগেই তুর্য উঠে পড়ে। অনেক দিন জগিংয়ে যায় না সে। আজ খোলা হাওয়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। ঘুম থেকে জেগে নিজেকে একা ঘরে পেলাম। তার মানে কি তুর্য কাল রাতে ঘরে ফেরেনি? এত ভোরে তুর্য কখনোই ওঠে না, এর মানে তো একটাই দাঁড়ায়, রাতে তুর্য ঘরেই আসেনি। খুব কষ্ট হচ্ছে তুর্যর হঠাৎ কি হলো ভাবতে ভাবতে ক্লান্ত আমি, কিন্তু কোনো উত্তর নেই। ফ্রেশ হয়ে রুমটা একটু গোছাচ্ছিলাম, তখনই তাসফি এলো। ভাবি, কালকে বাসায় যে লোকটা এসেছিল না, তার নাম্বারটা একটু দাও তো। কোন লোক? কালকে তো অনেকেই এসেছিল, তুমি কার কথা বলছো? আরে ওই যে ফর্সা মতো লম্বা লোকটা, অ্যাক্সিডেন্ট রোগীটা। ও, রায়ান ভাইয়ের কথা বলছো? ও, তো লোকটার নাম রায়ান। হ্যাঁ, ওই লোকটাই। কালকে আমার সাথে ধাক্কা খেয়ে ওর একটা কাগজ পড়ে গিয়েছিল। এখন নাম্বারটা দাও, আমি ফোন করে বলে দিচ্ছি। ও, আমি বলে দেবো, সমস্যা নেই। আরে না না, তোমার কষ্ট করতে হবে না, নাম্বারটা দাও, আমিই বলে দেবো। ঠিক আছে। তাপসী রায়নের নাম্বারটা নিয়ে শয়তানি হাসি দিতে দিতে হীরের ঘর থেকে বেরিয়ে গেল। তুর্য কোথায় আছে দেখার জন্য রুম থেকে বের হতেই দেখি কিয়ারা ঘরের দরজা খোলা। অনিচ্ছাবশত ঘরের ভেতর চোখ যেতেই আমার বুকটা ছ্যাত করে উঠল। তুর্য কিয়ারাকে জড়িয়ে ধরে আছেন। জানি না এভাবে জড়িয়ে ধরে রাখার কি কারণ, কিন্তু তুর্যর বুকে অন্য কাউকে দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। না চাইতেও চোখের পানি গড়িয়ে পড়ছে। সহ্য হচ্ছে না আমার এই দৃশ্য, তাই সরে এলাম সেখান থেকে। নিচে নামতেই দেখি রুহান নিচে বসে আছে। এই লোকটা আরও একটা ঝামেলা, এমন চোখে তাকিয়ে থাকে, অসহ্য। কিচেনের দিকে যাচ্ছিলাম, তখন রুহান পেছন থেকে ডাকলো। হির ভাবি, আই এম সরি। কেন সরি কেন? আমি জানি আর কেউ না বুঝলেও আপনি আমার দৃষ্টির মানে ঠিকই বুঝেছেন। আমি আমার কাজে লজ্জিত, প্লিজ ক্ষমা করে দিন। রুহানের কথা শুনে আমি এবার নিশ্চিত তার নজর ভালো ছিল না, কিন্তু সে নিজ থেকে সেটা স্বীকার করে নেওয়াতে আমার অনেক ভালো লাগছে। আপনি ভুলটা বুঝতে পেরেছেন, এটা যথেষ্ট, সরি বলতে হবে না। ভাবি তুমি অনেক সুইট, এখন খেতে দাও। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। কিচেনে গিয়ে আম্মুর কাজে সাহায্য করছি। নিজেকে যথেষ্ট ব্যস্ত রাখতে হবে। তুর্য আর কিয়ারার কথা ভুলে থাকতে হবে, কিন্তু চাইলেই তো আর ভুলে থাকা সম্ভব না। বারবার সেই দৃশ্যই ভাসছে চোখের সামনে। খুব কষ্ট হচ্ছে। তুর্যর সাথে কাল রাত থেকে আর কথা হয়নি। টেবিলে খাবার দিয়ে তুর্যকে ডেকে আনার জন্য রুমে যেতেই দেখলাম ফোনে কথা বলছেন। যদিও আমি তার কথা শোনার জন্য যাইনি, তবুও তুর্য আমাকে দেখা মাত্রই কলটা কেটে দিলেন। তুর্যর ব্যবহারে কষ্ট পেলেও কিছু বললাম না। খেতে আসুন। তুমি যাও, আমি আসছি। কিছু না বলে নিচে নেমে এলাম। কিয়ারা আর তুর্যকে একসাথে নিচে নামতে দেখে আমার চোখ ভরে আসছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। তুর্য তো জানে কিয়ারা আমাকে তার থেকে আলাদা করতে চায়, তাহলে কেন সে আবার কিয়ারার সাথে ক্লোজ হলো? খাবার টেবিলে তুর্যর পাশের চেয়ারে কিয়ারা বসে পড়ল। আগে তুর্য আমাকে জোর করে তার সাথে বসাতেন, আর এখন সেই জায়গাটা অন্য কেউ দখল করছে। আমি দাঁড়িয়ে সার্ভ করছি। আব্বু আম্মু সবাই তাদের সাথে বসার জন্য বলছেন, কিন্তু তুর্য হয়তো দেখতেও পারছেন না আমি সামনে দাঁড়িয়ে আছি। খাওয়া শেষে তুর্য আর কিয়ারা একসাথে বাসা থেকে বেরিয়ে যায়। বরাবরের মতো এবারও তুর্য আমাকে দেখেননি। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে, দু চোখ ভেঙে কান্না পাচ্ছে, কিন্তু আমার চোখের পানি কাউকে দেখানো যাবে না। ঘরের দরজা আটকে বালিশ চেপে ধরে চোখের পানি ছেড়ে দিলাম। কেন করছে তুর্য আমার সাথে এমন? আমাকে না সে ভালোবাসে, তাহলে হঠাৎ এই অবহেলা কেন? রায়ানের নাম্বার মোবাইলে টুকে কিছু একটা ভাবছে তাপসী। নাম্বার অলরেডি সেভ করে ফেলেছে TR নামে। দুইবার কল করে রিং যাওয়ার আগেই কেটে দিল।
আবার কিছুক্ষণের নীরবতার পর তৃতীয়বার বেশ সাহস নিয়ে কলটা করে ফেলল। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো। কেমন আছেন? জি ভালো। আপনি কে বলছিলেন? আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষীর নামটা বলুন। কোনো নাম নেই। আপনি চাইলে আপনার স্বপ্নের রাজকন্যার নামটা আমাকে উপহার দিতে পারেন। এই মেয়ে, ফাইজলামো হচ্ছে? সবাইকে কি নিজের মতো ছ্যাঁচড়া মনে করো? অসভ্য একটা মেয়ে। এরপর যদি এই নাম্বারে কল করো তাহলে খুঁজে বের করে মারবো। আরে টুট টুট করে রায়ান কলটা কেটে দিল। আর এদিকে তাপসের রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। প্রথম দেখাতেই রায়ানের উপর ক্রাশ খেয়ে বসে আছে সে। সেদিন আপু বলার অপরাধে তাকে জব্দ করার জন্যই ফোন করেছিল, কিন্তু হলো তো উল্টোই। এখন রায়ানকে কুটি কুটি করে কাটতে ইচ্ছে করছে তাপসীর। সেদিনের রায়ানের লাল হয়ে যাওয়া গাল আর ভাঙা হাত কেন যেন ভীষণ টানছিল তাপসীকে। বেশি সময় সে রায়ানকে দেখতে পায়নি, কিন্তু ওই অল্প সময়েই সে খুব খুঁটিয়ে দেখে নিয়েছে। কিছুক্ষণ রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করে তারপর ফেসবুকে লগ ইন করলো। অনেক কষ্টের পর রায়ানের আইডি খুঁজেও পেল। রায়ানের আইডির পিকগুলো দেখে আর এক দফা ক্রাশ খেল সে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আইডি ঘাঁটতে লাগলো। রায়ানের ডিপিতে লাভ রিয়াক্ট দেওয়া প্রতিটি মেয়েকে মেসেজে আচ্ছা মতো বকাঝকা করলো সে। এখন তাপসীর বেশ শান্তি লাগছে। কেন যে এই মেয়েগুলো অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ দেয়, তবে এখন সবাইকে কথা শুনিয়ে দিয়েছে সে। এখন আর কেউ লাভ দেবে না। আইডি লগ আউট করে ঘুমিয়ে পড়ল তাপসী। তোর্য আর কিয়ারা সেই সকালে বেরিয়েছে, এখনও ফিরে আসেনি। তোর্যকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোনটা ধরছে না। মোবাইলটা হাতে নিয়ে আবারও তোর্যকে ফোন দেবেও ঠিক তখনই রাহির নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কথা শুরু করলাম। কি খবর, কেমন আছিস? আমি তো ভালোই, কিন্তু তোর কি হয়েছে আপু? কি হয়েছে মানে? আরে তুই এত ছোট জামা কাপড় কবে থেকে পরা শুরু করলি? কি বলছিস? কলেজ থেকে ফিরছিলাম, তুর্য ভাইয়া আর তোকে রেস্টুরেন্টে যেতে দেখলাম, কিন্তু কথা সেটা না। তুই এগুলো কি পরেছিস? তুই তো কখনো এ ধরনের পোশাক পরিস না। রাহির কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি কি হয়েছে। তুর্যর সাথে কিয়ারা ছিল, আর কিয়ারাও ওসব ছোট ছোট পোশাকই পরে। তার মানে তারা রেস্টুরেন্টে একসাথে আছে। এদিকে আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছি, আর সে অন্য একজনের সাথে লাঞ্চ করছে। তুর্য হঠাৎ এমন কেন করছে? সে কি আমাকে ভালোবাসে না? না, আমি কি ভাবছি? তুর্য আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। হয়তো আমার কোনো ভুল হয়েছে যেটা তুর্যর ভালো লাগেনি। ফোনের ওপাশ থেকে রাহি হ্যালো হ্যালো করছেন। আপু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আসলে তুর্যর সাথে আমি না, তুর্যর এক ফ্রেন্ড গেছে লাঞ্চ করতে। মিথ্যা বললাম, তুর্যকে কারো কাছে ছোট করতে চাই না। কি বলছিস? তুর্য ভাইয়া মেয়েটার হাত ধরে রেখেছিল, তাই আমি ভেবেছি সেটা তুই হবি। ফেস দেখিনি আমি। তুর্য লন্ডনের ফ্রেন্ড, সে ওখানে হাত ধরা কোনো বড় কথা না। ঠিক আছে, তুই যে ভালো মনে করিস, আমি রাখছি। ভালো থাকিস, মামা মামির দিকে খেয়াল রাখিস। রাহি ফোনটা রাখতেই দু চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জানি না কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আমাকে তুর্য, শুধু এইটুকুই জানি আর সহ্য হচ্ছে না আমার। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত অবহেলা পেতে হবে তুর্যর কাছ থেকে কখনো ভাবিনি। এই ভালোবাসার চেয়ে ঘৃণা আর টর্চারগুলো বেশি ভালো ছিল। এত কষ্ট তো পেতে হতো না। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এতটাই জোরে ধরে রেখেছে যে আমি নড়তেও পারছি না। আমার গালে কারো গরম নিঃশ্বাস পড়ছে। আমি দেখতে চাই কে আমার পাশে আছে, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম পড়ি বেশ ভালোভাবে আঁকড়ে ধরে রেখেছে আমাকে। গালের দিকটা ভেজা ভেজা মনে হচ্ছে। না, এইবার আমায় চোখ খুলতেই হবে। হয়তো তুর্য আমাকে ধরে রেখেছেন, তাই চোখ দুটো খুলে নিলাম। কিন্তু আমার পাশে কেউ নেই, কেউ আমাকে জড়িয়েও ধরেছিল না। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? ওয়াশরুমের দরজা খুলে তুর্য বেরিয়ে এলেন। শাওয়ার নিয়েছেন মনে হচ্ছে। ভেজা শরীরে শুধু একটা টাওয়াল পেঁচানো তার। তুর্য এমনিতেই অনেক সুদর্শন, তার উপর এই অবস্থায় তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু না, আমি তাকে দেখব না। আমি তার সাথে রেগে আছি।
ভীষণ অভিমান জমে আছে আমার। এইভাবেই তাকে ছাড় দেওয়া যাবে না। বিছানার উপর বসে আছি অপেক্ষায় যে কখন তুর্য আমার কাছে আসবেন আর আমি তার সাথে ঝগড়া করব। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে তুর্য কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের অজান্তেই মনটা আবার বিষণ্ণতায় ভরে উঠল। আবারও সেই অবহেলা। জানি না এই অবহেলার শেষ বেলা কখন আসবে। তুর্যর পেছন পেছন গেলাম দেখার জন্য তুর্য কোথায় যাচ্ছেন। গিয়ে যা দেখলাম, তারপর আমার পা দুটো আর নড়ছে না। কেমন সব উল্টাপাল্টা মনে হচ্ছে। তুর্য কিয়ারার ঘরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। এর অর্থ আমি আর কি বুঝবো? এত রাত করে একটা মেয়ের ঘরে যাওয়ার মানে কি, যেখানে সে নিজে বিবাহিত? তার ঘরে যে বউ আছে সেটা কি সে ভুলে গেছে? ঘরে গিয়ে শাওয়ারের নিচে বসে বসে কিছুক্ষণ কাঁদলাম। আমার মনে হয় কষ্ট পেলে পানিতে ভেজা উচিত, এতে করে কষ্টগুলো অনেকটাই ধুয়ে যায়। ঘন্টা খানেকের মতো ভিজে কাপড় পাল্টে বেরিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল থেকে খাওয়া হয়নি, ক্ষুধা পেয়েছিল, কিন্তু তুর্যর অবহেলায় পেট ভরে গেছে আমার। মাঝরাতে কারোর ডাকে ঘুম ভাঙলো। তাকে দেখে তুর্য দাঁড়িয়ে আছে সামনে। সচরাচর কারোর ডাকে আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে কিভাবে ভাঙলো কে জানে। উঠে বসতে গিয়েই মাথা চেপে ধরলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো জ্বরও এসেছে রাতে ভেজার জন্য। তুর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই দৃষ্টির মানে আমি বুঝি, ভেজার কারণে জ্বর এসেছে, এই জন্যই রেগে আছেন। কিন্তু আমিও রাগ করেছি তার উপর। একদম কথা বলবো না। তুর্য খাবারের প্লেট সামনে এনে নিজেই খাবার আমার মুখের সামনে ধরলেন। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে ধরে আছি। তাকে কেন দেখাবো চোখের পানি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। তুর্য প্লেটটা নিচে রেখে আমার মুখ তার দিকে ঘুরালেন। কি হয়েছে? খাওনি কেন সারাদিন? আর ভিজেছো কেন? দেখলে তো জ্বর এসে পড়েছে। এবার আর নিজের কান্না ধরে রাখতে পারলাম না। তুর্যকে জাপটে ধরে শব্দ করে কেঁদে দিলাম। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আপনি কেন আমার সাথে এমন করছেন? কি অন্যায় করেছি আমি, বলুন? যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। আপনি যেই শাস্তি দেবেন সব মাথা পেতে নেব, কিন্তু এইভাবে আমাকে অবহেলা করবেন না প্লিজ। আপনাকে কিয়ারার সাথে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি তুর্য, আমার সাথে এমনটা করবেন না প্লিজ। তুর্য আমাকে তার বুক থেকে উঠিয়ে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। আমি তোমাকে অনেক ভালোবাসি কলিজা। এখন খাবার কি ওষুধটা খেয়ে নাও। তুর্য আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। তুর্যর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আজ সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে দিয়ে ভাসছে। তুর্যকে আমি অনেক ভালোবাসি, তাই তার অবহেলাগুলো আমাকে কাঁদায়। কিন্তু তাকে আর কিয়ারাকে এত কাছে আমি দেখতে পারি না। কেন দেখবো তাদের আমি কাছে? আমি তার বউ, আমার অধিকার আছে তার উপর। সে অন্য কোনো মেয়ের কাছে কেন যাবে? তুর্য উঠে যাচ্ছিল, তার হাত ধরে আমার সামনে বসিয়ে দিলাম। আপনার কি হয়েছে? আমাকে কি একটু খুলে বলা যায় না? কেন করছেন এত অবহেলা? আপনাকে ভালোবাসি আমি তুর্য। জানি না সেই মানুষটা আমার এত বড় অপরাধী। সেই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম? হয়তো কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিন্তু ভালোবাসি, এটা তো সত্যি। হির, আমি এই মুহূর্তে তোমাকে এতটুকুই বলতে পারবো, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমাকে অবহেলা করছি না, শুধু বলবো আমি নিরুপায়। আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু আপনি বেঁচে থাকতে আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি আপনাকে চাইলেও অবিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে হয়তো আপনি নিজেও কোনো সমস্যায় আছেন, তাই কিয়ারার সাথে এরপরও বলবো, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন, তারপরও আমি যতদিন বাঁচবো ততদিন আপনি শুধু আমার, অন্য কারো না। অন্য কারো সেদিন হতে পারবেন যেদিন আমি মারা যাব। তুর্য আমার মুখ চেপে ধরলেন। এসব কথা ভুলেও মুখে আনবেন না কলিজা। আমি শুধু লোক দেখানোর জন্য বলি না, তুমি আমার কলিজা। তোমাকে নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোই যদি বাসেন তাহলে কেন এমন করেন? কাল থেকে এতটা অবহেলা, একবার ভেবে দেখেন আমার কেমন লেগেছে। অবহেলাগুলো একপাশে সরিয়ে দেখলেও কিয়ারার সাথে আপনাকে এক ঘরে দেখতে আমার কেমন লাগে জানেন? যখন আপনি কিয়ারার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথে বাঁচতে চাই। অনেক স্বপ্ন দেখেছি আপনাকে সাথে নিয়ে, সেগুলো পূরণ করতে চাই।
চুপ করে আছেন কেন তুর্য? উত্তর দিন, কেন করছেন এসব? তুর্য অপরাধের মতো মাথা নিচু করে আছে। তার চোখ দুটো টলমল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তেই চোখ বেয়ে অশ্রুধারা ঝরে পড়বে। এইভাবে তুর্যকে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার অভিমানগুলো যে আমাকে কষ্ট দিচ্ছে। হীরা, আমি তোমাকে ঠকাচ্ছি না। এখন আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি তোমাকে কিচ্ছু বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ধোকা দেওয়ার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি শুধু তোমার কাছে একটু সময় চাচ্ছি, সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। শুধু একটু সময় দাও, তোমাকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি। তুর্য পিছনে ফিরে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। আসলে হীরের খাবারে ঘুমের ঔষধ তুর্যই মিশিয়েছিল। তুর্য জানতো হীর তাকে তার কিয়ারাকে একসাথে দেখে প্রশ্ন করবে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল তুর্য। হীরের করা এসব প্রশ্নগুলো তার কাছে জটিল নয়, খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। যে কোনো মেয়েই করবে তার স্বামীর এই রূপ দেখে। কিন্তু জটিল হলো প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের উত্তর দিতে গেলে যে হীরকে সব বলতে হবে। সেদিন কিয়ারাকে ওর বাসায় আনতে যাওয়ার পর কিয়ারা ওয়াশরুমে যাওয়াতে তার ঘরেই অপেক্ষা করছিল তুর্য। তখন কিয়ারার মোবাইলে একটা ফোন আসে। যদিও তুর্যের কলটা রিসিভ করার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বেজেই যাচ্ছিল তাই রিসিভ করে নেয়। কিন্তু ওপাশ থেকে যা বলছিল তা শোনার জন্য প্রস্তুত ছিল না তুর্য। ওপাশের কথাগুলো ছিল, কেরা, তুমি যে এতটা ইউজলেস আমি ভাবতেও পারিনি। তোমাকে আমি তুর্য বাড়ি পাঠালাম যেন তুমি হীরকে তুর্য থেকে আলাদা করতে পারো, কিন্তু তুমি কি করলে? ওদের আলাদা করার জায়গায় আরও কাছাকাছি নিয়ে চলে এলে। তুমি জানো তোমাকে খুন করে ফেললেও এখন আমার শান্তি পাবো না। আমার নিজের ওপর অনেক রাগ হচ্ছে, কেন যে তোমার মতো একটা ইডিয়েটকে এই কাজটা দিয়েছিলাম। আমার এত মাসে প্ল্যানিংয়ে তুমি জল ঢেলে দিয়েছ। তোমার চেহারাও আর দেখতে চাই না আমি। ফোনটা রেখে তুর্য থ মেরে বসে পড়ে। তার মানে কিয়ারা ওই মাস্টার মাইন্ডের সাথে জড়িত। তাকে আর হীরকে আলাদা করার এত প্ল্যানিং কিয়ারার না, বরং সেই মাস্টার মাইন্ডের ছিল। কিয়ারা তো মাত্র একটা পুতুল, যাকে চাবি অন্য কেউ দিয়েছিল। তুর্য এবারও সেই লোকটার নাম্বার নিতে ব্যর্থ হলো, কেননা লোকটা আবারও প্রাইভেট নাম্বার থেকে কল করেছে। কিন্তু এবার তুর্য বুঝে গেছে কিভাবে লোকটাকে সামনে আনবে। কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়নি দেখে লোকটা আরও সতর্ক হয়েছে। কিন্তু যদি কিয়ারা তার মোটিভে সাকসেসফুল হয়ে যায়, তাহলে লোকটাকে ধরা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হবে তুর্যের প্ল্যান। সে এমন নাটক করবে যাতে কিয়ারা তার মাস্টার মাইন্ডের বিশ্বাস হয়ে যায় তুর্য হীরের কাছ থেকে সরে এসেছে। সেই প্ল্যান অনুযায়ী তুর্য সবাইকে দেখিয়ে হীরের কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে। কিয়ারাকে নিয়ে ঘুরতে যাওয়া, লাঞ্চে যাওয়া সবটাই কিয়ারার বিশ্বাস জোগানোর প্ল্যান ছিল। রাতে কিয়ারার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল কিয়ারার জিনিসপত্র তল্লাশি নিয়ে মাস্টার মাইন্ড সম্পর্কে কিছু খুঁজে বের করা। এটা করার জন্য অবশ্য তুর্য কিয়ারার জুসে ঘুমের ঔষধ মিলিয়ে দিয়েছিল। কিয়ারার ঘর তল্লাশি করে তুর্য এমন কিছুই পায়নি যার মাধ্যমে কালপ্রিটটাকে খুঁজে বের করা যাবে। কিন্তু কিয়ারাকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় তার কাঁধে আর অক্ষরের ট্যাটু দেখেছে। ট্যাটুটা যে কিয়ারার বয়ফ্রেন্ডের জন্য করা সেটা তুর্য ভালো করেই জানে। তুর্য একটু হিসাব করছে, কিয়ারা যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে ও সিরিয়াস রিলেশনে আছে। হতে পারে কিয়ারার বয়ফ্রেন্ডই মাস্টার মাইন্ড। অনেক কিছু ভেবে ফেলেছে তুর্য। কিয়ারা হয়তো তাকে বিশ্বাস করতে শুরু করেছে। সে তার প্ল্যানে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এসবে হীর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যদিও হীরকে কষ্ট দিতে চায়নি সে, কিন্তু তার সামনে যে আর কোনো পথ খোলা ছিল না। চারপাশে শত্রুর মেলা, যারা তার হীরকে তার কাছ থেকে কেড়ে নিতে চায়। হীরকে এভাবে কষ্ট দিয়ে তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। হীরের চোখের পানিগুলো যে তুর্যকে দেখাতে পারছে, কিন্তু তুর্য তার কষ্টগুলো কাকে বোঝাবে? আর অল্প একটু অপেক্ষা, তারপর হীর আর তুর্যের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা একসাথে থাকবে। 4-5টা সিগারেটের অবশেষ মেঝেতে পড়ে আছে। ইদানিং তুর্য একটু বেশি স্মোক করে, কিন্তু এইটা নিয়ে তাকে বকাঝকা করার মতো কেউ নেই। কয়েক মাস আগের হীর আর এখনকার হীরের মধ্যে আকাশ পাতাল তফাত।
তুর্য জানে হীরকে ড্রাগসগুলো দেওয়াতে তার ব্রেইন আগের চেয়ে অনেক স্লো আর ড্যামেজ হয়েছে। এতে যদিও হীরের কোনো দোষ নেই, কিন্তু তার সেই আগের দুষ্টু প্রাণবন্ত হীরকে পেতে ইচ্ছে হয়। আগের হীর কথায় কথায় ঝগড়া খুনসুটি করত, আর এখনকার হীর ভীতু। সময় মানুষকে বদলে দেয়, তবুও হীরকে ভালোবাসে তুর্য। হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে তুর্য ঘরে চলে গেল। প্রতিদিনকার মতো হীরের কপালে গালে আদরের পরশ বুলিয়ে দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কত নিষ্পাপ এই চেহারা! কেন যেন মনে হয় না জানি কত কষ্ট লুকিয়ে রেখেছে এই ফর্সা মুখটার গভীরে। তুর্যর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আমি। নিজের অজান্তেই আমার চোখ ভরে আসে। কিন্তু আমি এসব কেন ভাবছি? লোকটা আস্ত একটা খচ্চর, শাকচুর, নিয়ানাকন্ডা। আমায় এত কষ্ট দেয়, এত কাঁদায়, তবু কেন ভালোবাসি তাকে? তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে নিজের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু আব্বুর কথা শুনতে পেলাম। তারা রুহানের সাথে তাসফির বিয়ে দিতে চায়। রুহানকে আমার পছন্দ ছিল না, কিন্তু সেদিন নিজের মুখে সব স্বীকার করে নেওয়াতে এখন অবশ্য তেমন সমস্যা নেই। ভুল তো মানুষই করে, রুহানও করেছিল। সে তার ভুল বুঝতে পেরেছে, সেটাই অনেক। খাবার টেবিলে সবাই এসে গেছে, কিন্তু তাসফি এখনও আসেনি। তাসফিকে ডাকতে গিয়ে দেখি বালিশে মুখ গুজে কাঁদছে সে। এ বাড়িতে আসার পর থেকে তাসফিকে একবারের জন্য কাঁদতে দেখিনি আমি। এত হাস্যোজ্জ্বল চঞ্চল মেয়েটার হঠাৎ কি এমন হলো? তাসফি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ভাবি, আমি রুহান ভাইয়াকে বিয়ে করতে চাই না। তাকে আমি সবসময় তুর্য ভাইয়ার মতোই দেখেছি। আমি তাকে বিয়ে করতে পারবো না। সব ঠিক আছে তাসফি, কিন্তু রুহান ভাইয়া ছেলে হিসেবে খারাপ নয়, আর সাকসেসফুলও বটে। আর আব্বু আম্মু রাজি আছেন এখানে। কিন্তু আমি রাজি নই ভাবি। আমি ওনাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কি বলছো? কাকে ছাড়া? তুমি কি কাউকে ভালোবাসো? ভাবি, আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কিন্তু বিশ্বাস করো, তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না আমি। এই অবস্থায় স্বামী হিসেবেও তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না। কার কথা বলছো? তোমার ভাই রায়ান, তার কথা বলছি। সেদিন বাসায় তাকে দেখার পর থেকেই এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি তাকে। ভাবি, তুমি একটু বোঝাও না তোমার ভাইকে আমাকে বিয়ে করার জন্য। রায়ান ভাই? কিন্তু রায়ান ভাই কি রাজি হবে? তুমি বলে ঠিক রাজি হবে। তোমাকে অনেক ভালোবাসে উনি, তোমার কথা ফেলতে পারবে না তো। সেটাই তো সমস্যা। রায়ান ভাই আমাকে ভালোবাসে, আমি কিভাবে বলবো এই কথাগুলো তাকে? কি ভাবছো ভাবি? বলো না তুমি কথা বলবে রায়ানের সাথে। আচ্ছা তুমি কেঁদো না, আমি দেখি কি করা যায়। এসো খাবার খেয়ে নাও। তাসফি আমাকে মহা ঝামেলায় ফেলে দিল। রায়ান ভাইকে কিভাবে রাজি করাবো আমি? আজকেও কিয়ারা তুর্যর সাথে বেরিয়ে গেল। আমার চোখের পানির কোনো মূল্য নেই এই লোকটার কাছে। এই লোকটা আসলে একটা খচ্চর, আর ওই কিয়ারা একটা পেতনি। এই পেতনিটাকে উচিত শিক্ষা দিতেই হবে। পরের স্বামীর দিকে নজর দেওয়া, তাই না? আসো চাঁদ, আজকে তুমি বাড়িতে আসো। তাপসী রায়ানের ছবির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই রায়ানের আইডি থেকে মেসেঞ্জারে কল এলো তাপসীর মোবাইলে। হ্যালো, তাফসি চৌধুরী বলছেন? জি, আপনি আমাকে ফোন করেছেন? সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ফোন না করে উপায় আছে? আপনি আমার ডিপিতে লাভ রিয়েক্ট দেওয়া মেয়েদের বকাঝকা কেন করেছেন? ওহো, তো ওই মেয়েদের হয়ে সাফাই গাওয়া হচ্ছে তাই না? ওই মেয়েগুলো এত ছেঁচড়া কেন, হ্যাঁ? ওনের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ রিয়াক্ট দেয় কেন? আমি ওদের সামনে পেলে না, ওদের ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে ঘুরাতাম। হোয়াট? ছ্যাঁচড়া? ওরা না ছ্যাঁচড়া তুমি। ওরা আমার কাজিন, কলিগ, রিলেটিভ ছিল। আর তুমি ওদেরকে বলেছো আমি তোমার বয়ফ্রেন্ড? তুমি আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবা? তুমি তো আমার স্বামী হবা কয়েকদিন পর। তখন তোমার ডিপিতে একটাই লাভ থাকবে, সেটা হচ্ছে তোমার বউ, মানে আমার থাকবে। এই মেয়ে, তুমি কি পাবনা থেকে পালিয়ে এসেছো? না, কিন্তু তোমার বউ আমিই হব, দেখে নিও। রায়ান তাপসীর পাগলামির সাথে না পেরে কলটা কেটে দিল। আর তাপসী একটা বিশ্ব জয় করা হাসি দিল। প্রপোজ না করে সোজা বিয়ের কথা বলে দিয়েছে সে। টেনশনে এক প্রকার মরে যাচ্ছি। একে তো ওই কিয়ারা পেতনি, আবার এখন তাপসী রায়ান ভাই।
হাই আল্লাহ, কিভাবে রাজি করাবো রায়ান ভাইকে? তাপসী অনেক ভালো মেয়ে, রায়ানকে সব সময় সুখী রাখবে। যে করেই হোক রাজি করাতেই হবে। হীর রায়ানকে ফোন করে দেখা করতে বলল। রায়ান ভাই আর আমি সামনাসামনি বসে আছি, কিন্তু কথাটি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমাকে চুপ দেখে রায়ান ভাই নিজেই বলতে শুরু করলেন। আর কতক্ষণ এভাবে থাকবি বলতো? কিছু একটা বল। ভাইয়া, তুমি বিয়ে করবে না? বিয়ের কথা শুনে রায়ানের বুকটা ছ্যাদ করে উঠল। যেই বুকে একসময় হীরের আনাগোনা ছিল, সেই বুকে অন্য একজনকে কিভাবে জায়গা দেবে সে? কি হলো, বলো, বিয়ে করবে না? করব না কেন? অবশ্যই করব, কিন্তু এখন না, পরে এক সময়। পরে ভালো মেয়ে পাবে না। আমার নজরে অনেক ভালো একটা মেয়ে আছে, এখনই রাজি হয়ে যাও। দেখো, তোমার জীবনে সুখ দিয়ে ভরিয়ে দেবে। এখন আমি বিয়ে করতে চাই না হীর। এমন করো না প্লিজ। আমার ননদ তাসফি তোমাকে অনেক ভালোবাসে। অনেক ভালো একটা মেয়ে তাসফি, তোমাকে অনেক সুখে রাখবে। কি নাম বললি? তাফসি? এটা কি তাফসি চৌধুরী? হ্যাঁ, তুমি চেনো নাকি? এই মেয়েটাই তো, তাই না? আরে তুমি তো চেনো। এই মেয়েটা আস্ত একটা সাইকো হীর। আমার মাথা খেয়ে ফেলবে এই মেয়ে। তুই আর মেয়ে পেলি না? এত কথা শুনতে চাই না। তুমি তাসফির সাথে দেখা করবে মানে করবে। আমার এতটুকু কথা রাখতে পারবে না? তোর কোনো কথা ফেলতে পারি আমি বল? ওকে, দেখা করব। হীর রায়ানকে রাজি করে বাড়ি ফিরে এলো। আসার পথে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে সে। এগুলো তাকে সাহায্য করবে তার প্ল্যানিংয়ে। বাসায় এসে প্ল্যানিং অনুযায়ী কাজে নেমে পড়ল হীর। সন্ধ্যায় কিয়ারা আর তুর্য বাসায় ফিরে এলে কিয়ারা তুর্যকে ফোর্স করে তার সাথে আরও কিছুটা সময় কাটানোর জন্য। তুর্য, আর কিছুক্ষণ থাকো না আমার সাথে। তুমি রেস্ট নাও, আমার একটু কাজ আছে। সারাদিন তোমার সাথেই তো ছিলাম। এখন একটু কাজ না করলে যে রকেস্টার তুর্য ফ্লপস্টার হয়ে যাবে। ওকে বেবি, বাই। বাই। তুর্য ঘরে ঢুকতেই দেখল হীর খুব হাসি খুশি মুড নিয়ে বসে আছে। তুর্য হীরের এত সুইট রূপটা মেনে নিতে পারছে না। যেখানে বারবার তাকে কিয়ারার সাথে দেখছে, সেখানে এত খুশি থাকার তো কথা না। ডালমে কুচ কালা হ্যায়। তুর্য সন্দেহের চোখে পুরো ঘরটা দেখছে। তুর্য পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলেন। আমি আগের মতোই মুচকি হেসে দাঁড়িয়ে আছি। টাওয়াল হাতে এগিয়ে গিয়ে তুর্যর সামনে দাঁড়ালাম। কি দেখছেন ওভাবে? ফল কাটার ছুরি আগের জায়গাতেই আছে। সেটাই তো দেখছি, কিন্তু কিছু একটা তো ঘাবলা আছে। কোনো ঘাপলা নেই, যান ফ্রেশ হয়ে নিন। ধরেন টাওয়াল। তুর্য সন্দেহ মিশ্রিত চোখে আশেপাশে তাকিয়ে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। ওয়াশরুমের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছি। পানির শব্দ পাওয়া যাচ্ছে। যাক, কাজ হতে আর বেশি দেরি নেই। কিয়ারার ঘরেও একটু দেখা উচিত ওই পেতনির খবরটা কি। পা টিপে টিপে কিয়ারার ঘরের সামনে চলে গেলাম। বাবা গো মা গো বলে কাঁদছে পেতনিটা। কি যে ভালো লাগছে আমার। বাজারের নাম্বার 1 খুচলি পাউডার এনেছি। 10-11টা দোকান ঘুরে। তুই কি ভেবেছিলি পেতনি, আমার স্বামীর দিকে নজর দিবি আর আমি তোকে কোলে বসিয়ে পাপ্পি দেবো গালে? তোর ওয়াশরুমের ঝর্ণা নষ্ট করে বালতিতে খুজলির পাউডার দিয়ে দিয়েছি। তুই যেই তোয়ালে দিয়ে শরীর মুছবি সেটাতেও দিয়েছি। আজ আর তোর ঘুম হবে না রে পেতনি, কারণ তোর বিছানাতেও খুজলির পাউডার মেশানো। না, আমি আর শুনতে পাচ্ছি না পেতনিটার কান্না। বেশ হয়েছে তোর সাথে শাকচুন্নি কোথাকার। যাই, ঘরে যাই। তুর্য বের হওয়ার সময় হয়ে গেছে। ঘরে গিয়ে দেখি তুর্য ট্রাউজার পরে বেরিয়ে এসেছেন আর টাওয়াল দিয়ে শরীরের পানি পরিষ্কার করছেন। আমি আগের মতোই বিশ্বজয় করা হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। হীরের এত শান্ত আচরণ ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তুর্যের কাছে। ভ্রু কুচকে তাকিয়ে আছে ঘটনাটা বোঝার জন্য। ওভাবে কি দেখছেন? না কিছু না, কিন্তু আমার শরীর চুলকাচ্ছে। মাত্রই গোসল করে এলাম। বলেন, কি চুলকাচ্ছে কেন? কি জানো? জানি না তো। আরে এমন ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? কি হলো আপনার? শরীর চুলকে অবস্থা খারাপ আমার। আর তুমি হাসছো। ও, তার মানে তুমি চুলকানি পাউডার মিশিয়েছিলে টাওয়ালে? হ্যাঁ, আমিই মিশিয়েছি, কিন্তু আপনি কিভাবে জানলেন খুজলি পাউডারের কথা? প্যাকেটটা বাথরুমে ফেলে এসেছিলে, আগে দেখেছিলাম। তাহলে কেন ওই টাওয়ালটা ইউজ করলেন? তুমি আমাকে ছোট একটা শাস্তি দিতে চেয়েছিলে, সেটা আমি নিতাম না বলো? এটা কেমন কথা? আগে থেকেই যদি জানতেন তাহলে কেন করলেন? ভালোবাসি যে তাই।
তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই। হুম। আমার শাস্তি তো হয়ে গেছে, এখন তোমার শাস্তি পাবার পালা। মানে? চলো মানে, বোঝাই তোমাকে। তুর্য আমাকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। কি করছেন আপনি? শাওয়ার চালাবেন না একদম, বলে দিচ্ছি। শাস্তি তো পেতে হবে, কোনো ক্ষমা নেই। তুর্য শাওয়ার অন করে আমাকে নিয়ে ভেজা শুরু করলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে সাথে নিয়ে ভিজলেন। আমার কোমর আঁকড়ে ধরে নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিলেন। অনেকক্ষণ পার হয়ে গেছে, পানি পড়ছে ওপর থেকে, আবার ঠোঁট দুটো তার দখলে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কিন্তু সেদিকে এই লোকটার কোনো খেয়ালই নেই। আমি নিজেকে ছাড়াতে চাইছি আর সে আমাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছাড়তেই আমি হাঁপাতে শুরু করলাম। আর মিনিট দুয়েক এভাবে থাকলে নির্ঘাত মরে যেতাম। গোসল শেষে টাওয়াল জড়িয়ে বাইরে আসতেই তুর্য আবার কোলে তুলে নিলেন আমাকে। এই লোকটাকে আমি কি জব্দ করব? আমি নিজেই জব্দ হয়ে গেছি। তুর্য আমাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে তুর্য আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। পরিবেশটা বেশ রোম্যান্টিক, কিন্তু আজ রোম্যান্সের চক্করে পড়ে থাকলে চলবে না। আমাকে নিচে যেতে হবে। নিউ মার্কেটের নাম্বার 1 চুলকানি পাউডার কতটুকু কাজ করেছে সেটা আমাকে দেখতে হবে না? ওই পেতনিটার পেঁচার মতো লাল মুখখানা না দেখলে কি আমার টাকাটা উসুল হবে? তুর্যকে আমার উপর থেকে সরিয়ে বিছানার চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। চট জলদি ফ্রেশ হয়ে নিচে দৌড় দিলাম। 1 সেকেন্ডও মিস দেওয়া যাবে না। নিচে বসে আছি অনেকক্ষণ যাবত। উদ্দেশ্য কিয়ারার বাদরের মতো মুখটা দেখব। সবাই নাস্তা খাচ্ছে, তুর্যও এসে পড়েছে। কিয়ারা নামার কোনো নামগন্ধ নেই। আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। তারপর আমার আগ্রহের সমাপ্তি ঘটেছে। কিয়ারা নিচে নামছে, যদিও ওড়না দিয়ে মুখ বেশ খানিকটা ঢেকে রেখেছে, কিন্তু যেটুকু বেরিয়ে আছে সেটি দেখেই আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। আমার হাসি দেখে বাকি সবাইও হেসে দিল। যাক বাবা, পেতনিটা ভালোই জব্দ হয়েছে। সারা রাত চুলকানিময় ভালোবাসা। কিয়ারা কোনো রকম নাস্তা করে বাসা থেকে বেরিয়ে গেল। তুর্য আজকে কিয়ারার সাথে না গেলেও কিয়ারার যাওয়ার কিছুক্ষণ পর গেলেন। একটা ক্যাফেতে রায়ানের মুখোমুখি বসে আছে তাপসী। রায়ান ইতিমধ্যেই 4 গ্লাস পানি শেষ করে ফেলেছে, আর তাপসী হাঁ হয়ে দেখেই যাচ্ছে রায়ানকে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে খেয়েই ফেলবে। তাপসীর এভাবে তাকিয়ে থাকা রায়ানকে বেশ অস্বস্তিতে ফেলছে। গলা ঝাড়ি দিয়ে তাপসীকে নর্মাল করার ব্যর্থ চেষ্টা করলো রায়ান, কিন্তু তাপসীর নরম চরণ কিছুই নেই। উপায় অন্তর না পেয়ে রায়ান তাপসীর হাত ধরে ঝাঁকি দিল। এতক্ষণে তাপসীর ঘোর কাটল। মুখে একটা বিশ্বজয়ের হাসি নিয়ে তাপসী রায়ানের দিকে আগাতে লাগলো। রায়ান ভয়ে ভয়ে ভিতরের দিকে চেপে যাচ্ছে। আচমকা তাপসী রায়ানের গালে একটা চুমু বসিয়ে দিল। তাপসীর এহেন কাণ্ডে রায়ান পুরোই বেকুব বনে গেছে। ফ্রিজ হয়ে বসে আছে। শুনেন মিস্টার জামাই, আমাদের বিয়ে না পাকা হয়ে গেছে। আপনিও রাজি আর আমি তো এক পায়ে দাঁড়ানো। এখন শুধু বাকি আপনার পরিবার। সেটা আমি একদিনেই ম্যানেজ করে নেব। আপনার ফ্যামিলি রাজি হলে আমার ফ্যামিলিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। তাপসীর কথায় রায়ানের ঘোর কাটে। এই মেয়ে তো ভারী ডেঞ্জারাস। এই মেয়েকে কিছুতেই হ্যাঁ বলা যাবে না। আপনি এসব কি বলছেন? বিয়ে কখন পাকা হলো? আমি তো শুধু আপনার সাথে কথা বলতে এসেছিলাম, যাতে আপনি আমাকে রিজেক্ট করে দেন। কেন কেন? আমি কেন আমার জানুটাকে রিজেক্ট করব? কি? জানো? কে জানো? আপনি আমার জানু। দেখুন মিস, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। তাপসী ভ্রুকুচকে কিছুক্ষণ রায়ানের দিকে তাকিয়ে থেকে আবার বলতে শুরু করলো। ওইসব ভালোবাসা টাসা আজ থেকে বাদ। আজকের পর থেকে আপনার মুখে শুধু তাফসি নামটাই শুনতে চাই। আচ্ছা মুসিবত মেয়ে তো আপনি। সে যাই বলেন, আমার কিছু যায় আসে না। শুনুন, বিয়ের আগে একটু একটু প্রেম সবারই থাকে, কিন্তু বিয়ের পর আর সেটা থাকবে না। কারণ আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মন জয় করে নেব, বুঝলেন? দেখুন তাফসি, এই আপনি আপনি কি লাগিয়ে রেখেছেন? তুমি বলবেন। দেখো তাফসি, বোঝার চেষ্টা করো। আমি অন্য কাউকে ভালোবাসি। যদিও সে অন্য কারো বিবাহিতা স্ত্রী, তবুও আমার মনে তার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। আপনি জানেন আজ আপনার সাথে দেখা করে কতটা খুশি হয়েছি। আজকে আমি আমার পছন্দে গর্বিত। আমি একটা হীরা খুঁজে নিয়েছি আমার জন্য। মানে?
যে মানুষটা তার ভালোবাসা এখন অন্য কারো বউ এটা জানার পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটা তার নিজের বউকে কতটা ভালোবাসবে? কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা আমি জানি না। আমি তো জানি আমার একলার ভালোবাসাই আপাতত আমাদের দুজনের জন্য যথেষ্ট। আপনিও আমাকে একটা সময় ভালোবেসে ফেলবেন, আমার বিশ্বাস আছে। রায়ান আর কিছু বলল না। আর কিছু বলার মতো ভাষা রায়ানের নেই। সব ছেলেরাই চায় একটা মেয়ে তাকে এমনভাবে ভালোবাসবে। রায়ানও চাইতো, তবে সেটা হীরের বেলায়। যেদিন থেকে ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছে সেদিন থেকে হীরকেই চেয়েছে। তারাও খুব ইচ্ছে মতো হীর তাকে ভালোবাসে এমন পাগলামি করবে। কিন্তু হীরের পাগলামিগুলো সব সময় তুর্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজকে তাপসীর পাগলামিগুলো জোর করে আদর করা সবটাই রায়ানের আগের ইচ্ছে পূরণ করছে। সময়ের ব্যবধানে মানুষটা শুধু ভিন্ন, ইচ্ছেগুলো আগের মতোই আছে। তাপসী রিকশায় রায়ানের হাত ধরে বসে শহর দেখছে। রায়ানও দেখছে সেই চেনা শহরটা, কিন্তু আজকে সেই অতি পরিচিত চেনা শহরটা বড্ড অচেনা লাগছে তার কাছে। যেন হাজার বছরের কাঙ্ক্ষিত প্রিয়তমাকে খুঁজে পেয়েছে রায়ান। এতক্ষণে একটু গভীর মনোযোগ দিয়ে দেখছে সে তাপসীকে। মেয়েটা ভারী মিষ্টি, যদিও মুখে কোনো জায়গায় তিল নেই, কিন্তু চোখগুলো অনেক বড় আর কাজল কালো। এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কোনো মহাপুরুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। যেখানে মহাপুরুষরাই দুর্বল সেখানে রায়ানের তাকিয়ে থাকার মানে হয় না। দৃষ্টি সরিয়ে নিল রায়ান। রিকশা চলে যাচ্ছে আপন গতিতে। থাক না আজকের ভ্রমণটা গন্তব্যহীন। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কিয়ারা। মুখ লাল হয়ে আছে তার, কিন্তু সেটা চুলকানির জন্য নাকি ভয়ে সেটা বোঝা মুশকিল। কিছুক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে সামনে বসে থাকা লোকটার পায়ের উপর পড়ে গেল কিয়ারা। আমাকে প্লিজ ক্ষমা করে দাও রুহান। আমি অনেক চেষ্টা করেছি হীরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু পারিনি। কিন্তু তুমি আমাকে আর একটা সুযোগ দাও। বিশ্বাস করো, তুর্য আমাকে ভালোবাসে। সে আমাকে প্রমিস করেছে সে হীরকে ছেড়ে দিয়ে আমার সাথে বিয়ে করে নেবে। তুর্য প্রমিস করেছে আর তুমি বিশ্বাস করে নিলে? তুর্য যে কি পরিমাণ ধূত তা তোমার মতো ডাফর কখনোই বুঝতে পারবে না। তুর্যকে আমি প্রায় 8 বছর ধরে চিনি। তুর্য শিরা শিরা প্রবাহিত হয় হীর। এত সহজেই সে হীরকে ভুলে অন্য কারো প্রেমে পড়তে পারবে না। কিন্তু তুর্য আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, আর কয়েকদিন পরেই সে হীরকে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা, মানলাম তোমার কথা, কিন্তু হীরের মনে কি কোনো সন্দেহ সৃষ্টি করতে পেরেছ? হীরের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেই তো দেখো আমার কি অবস্থা করেছে। সে তো দেখতেই পাচ্ছি। ডাক্তার দেখিও। ঠিক আছে রুহান বেবি, আমরা বিয়ে কবে করছি? আর ইউ ম্যাড অর হোয়াট? বিয়ে করব? তাও আবার তোমাকে? তুমি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো এসব রুহান? তুমি না আমাকে ভালোবাসো? আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। এমন কোনো কথা দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না কিয়ারা বেবি। এসব কি বলছো তুমি রুহান? আমি মা হতে চলেছি তোমার সন্তানের, আর তুমি কিনা এই কথা বলছো? সন্তান আমার? তুমি কি সত্যি পাগল হয়ে গেছো বেবি? রুহান খান এত বোকা নয় যে একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশন থেকে বাচ্চা নেবে। তোমার প্রেগনেন্সি রিপোর্টগুলো ফেক ছিল, যাতে তোমাকে এই বাচ্চার দোহাই দিয়ে তুজ আর হীরকে আলাদা করার জন্য ইউজ করতে পারি। এত বড় ধোকা! কিন্তু না রুহান, আমি সত্যিই প্রেগনেন্ট। আমার পিরিয়ড অফ অনেক দিন যাবত। কেমন কিয়ারা, বাচ্চামো কথা কেন বলো? তুমি আমার সাথে থাকো, আমার সাথে খাবার খাও। ফেক রিপোর্ট বানাতে পারলাম আর তোমাকে কয়েকটা মেডিসিন খাওয়াতে পারবো না? প্লিজ রোহান, এমন করো না। আমি তোমাকে ভালোবাসি। লুক কিয়ারা, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে। প্রথমে তুমি আমার প্ল্যানে আমার সাপোর্ট করতে মানা করে দিয়েছিলে, তাই আমাকে এই নাটকটা করে তোমাকে রাজি করতে হয়েছে। বলতে গেলে আমিও তোমাকে কিছুটা ভালোবেসে ফেলছি, কিন্তু আমি আমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসি আমার প্রতিশোধকে। প্লিজ রুহান। ইউ ক্যান গো নাও। রুহান, আই সে গেট আউট। কিয়ারা ওখানে থেকে কেঁদে বেরিয়ে গেল। রোহান কিয়ারার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাগলের মতো শব্দ করে হাসতে লাগলো। তুর্য, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলে, কিন্তু তুই আমার সাথে যা করেছিস তা কোনো শত্রু
শত্রুর সাথে করে না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তুই কেড়ে নিয়েছিস, তাই তোকেও তোর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোর হিরকে হারাতে হবে। একটা তিনতলা বাংলো বাড়ির ছাদে সিগারেট হাতে দাঁড়িয়ে আছে রুহান। স্মোক করছে। ইতিমধ্যেই 10 থেকে 12টা সিগারেট শেষ করে ফেলেছে। স্মোক করাটা সে আর তুর্য একসাথে শিখেছিল লন্ডনে। বেস্ট ফ্রেন্ড তো আর এমনি এমনি হয় না। সব ভালো মন্দ কাজ তারা একসাথে করেছে একটানা 6 থেকে 7 বছর। তুর্য আর রুহান দুজনেই মিউজিককে পেশা হিসেবে নিলেও তুর্য সব সময়ই তার থেকে ভালো ছিল। এই নিয়ে অবশ্য রুহানের কখনোই হিংসে হয়নি। বেস্ট ফ্রেন্ডের সাকসেস মানে নিজের সাকসেস। কিন্তু তুর্য তার সাথে যা করেছে সেটা তো রুহান ভুলতে পারবে না, কখনোই পারবে না। তুর্যের অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আরও কিছুক্ষণ স্মোক করে ঘরে চলে গেল রুহান। একটা ফটো ফ্রেম হাতে নিয়ে এক দৃষ্টিতে দেখছে রুহান। মাঝে মাঝে 2-1 ফোঁটা পানিও পড়ছে চোখ থেকে। হাত দিয়ে পানির ফোঁটাগুলো মুছে দিয়ে আবার তাকিয়ে আছে সে। পাগলের মতো কার ড্রাইভ করছে তুর্য। আজ তার মন ভেঙে গেছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। সবকিছু বিষাদ মনে হচ্ছে। কেন করলো রুহান ওর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা? রুহান তো তার বেস্ট ফ্রেন্ড ছিল। রিশানের থেকেও বেশি আপন ছিল সে তুর্যের কাছে। কিন্তু সেই রুহান কেন কেড়ে নিতে চায় তার হিরকে তার কাছ থেকে? অনেক প্রশ্ন জমা হয় আছে তুর্যের মাথায়, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর নেই। কোথায় পাবে সে এত উত্তর? কে দূর করবে তার বিষাদ? সারাদিন কিয়ারার গতিবিধির উপর নজর রেখে মাস্টার মাইন্ড পর্যন্ত পৌঁছানোর প্ল্যান করেছিল তুর্য। সে প্ল্যানে সাকসেসফুল হয়েছে। কিয়ারার পিছু নিয়ে আর অপেক্ষার নাম মানুষটির দেখা পেয়েছে সে। কিয়ারার পিছু নিয়ে আর অক্ষরের নামের মানুষটার দেখা পেয়েছে সে। কিন্তু মানুষটার চেহারা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তুর্যের। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ড তার আসল শত্রু। এত বড় ধোঁকা সামলে নিতে বেশ হিমশিম খাচ্ছে তুর্য। হঠাৎ একটা কার তুর্যের কারের সামনে এসে পড়ল। বেপরোয়াভাবে কার ড্রাইভ করায় আর ড্রাইভিংয়ে মনোযোগ না থাকায় তুর্য কন্ট্রোল করতে পারল না, আর গাড়ি বাম দিকে বেঁকে গেল। একটা গাছের সাথে বাড়ি খেয়েছে তার কার। মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে তুর্য। রাত 11:12 তুর্য এখনও বাড়ি ফেরেনি। ফোনটাও বারবার নট রিচেবল বলছে। টেনশন হচ্ছে আমার অনেক। এই লোকটা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। কেন এত কষ্ট দেয়? সেই বিকেলে বেরিয়ে গেছে, এখনও ফেরার নাম নেই। আমার কি চিন্তা হয় না? ফোনটা বিছানায় ফেলে পায়চারি করছিলাম, তখন মোবাইলটা বেজে উঠল। নিশ্চয়ই তুর্য ফোন করেছেন। ফোনটা হাতে নিতেই দেখলাম তুর্যর বডিগার্ড জন কল করেছে। কি মনে করে এত রাতে জন ফোন করলো? কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো ম্যাম। হ্যাঁ জন বলো, তোমার স্যার কোথায়? এত রাত হলো এখনো ফেরেনি। ম্যাম, স্যার অ্যাক্সিডেন্ট করেছেন, এখন হসপিটালে অ্যাডমিট আছে। জনের মুখে তুর্যর অ্যাক্সিডেন্টের কথা শুনতেই মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। এটা কি শুনলাম আমি? এটা কিভাবে সম্ভব? তুর্যর অ্যাক্সিডেন্ট, হসপিটাল? না, আমি হয়তো ভুল শুনেছি। জন অন্য কিছু বলছিল, আমি শুনতে পাইনি। আরেকবার জনকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি যে নড়তে পারছি না, মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাচ্ছে, চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখছি। আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? বুঝতে পারছি না। শরীরটা নিস্তেজ হয়ে মনে হচ্ছে মেঝেতে ঢলে পড়লো। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ঝাপসা চোখে কি যেন দেখতে পাচ্ছি। তুর্যর হাত ধরে এক বুড়ো মহিলা কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছে। তুর্যকে সে জড়িয়ে ধরে রেখেছে। বুড়ো মহিলার চেহারাটা অনেক পরিচিত, হয়তো আমি দেখেছি তাকে। ফোনের ওপাশ থেকে জন এখনো হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু হীর অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ পরেও হীরের সাড়া না পেয়ে জন লাইনটা কেটে দিয়ে তিয়াস চৌধুরীকে ফোন করে সব বলল। তনিমা তুর্যের ঘরে এসে দেখে হীর এখনো অবচেতন অবস্থায় নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও যখন হীরের জ্ঞান ফিরে আসে না, তখন সবাই হীরকে হসপিটালে নিয়ে যায়। তুর্যকে যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, হীরকেও সেখানেই অ্যাডমিট করা হয়েছে। সৌভাগ্যক্রমে তুর্যের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় আর হাতে একটু কেটে ছিলে গেছে। তুর্যকে ঘুমের ঔষধ আর পেইন কিলার দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হীরের চেক আপ শেষে হীরকেও মেডিসিন দিয়ে রাখা হয়েছে। হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে হীর স্ট্রেসে জ্ঞান হারিয়েছিল।
বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, হীর ঘুমিয়ে আছে। রাহি আর তাপসী হীরের মাথার কাছে বসে আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে হীরের জ্ঞান ফিরে আসবে। ওইদিকে তুর্যের অবস্থাও আগের তুলনায় অনেকটা ভালো, যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। হঠাৎ হীর তুর্য বলে চিৎকার করে উঠল। হীরের চিৎকারে তাপসী রাহি দুজনেই ভয় পেয়ে যায়। হীর পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্যালাইনের ক্যানেলাগুলো টেনে খুলছে। রাহি আর তাপসী হীরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে হীরের সাথে পেরে উঠছে না। হীরের চেঁচামেচিতে বাইরে থেকে তনিমা আর তিয়াস দৌড়ে ভিতরে আসে। হীর এখনো পাগলের মতো ছোটাছুটি করার চেষ্টা করছে। তনিমা গিয়ে হীরকে জড়িয়ে ধরল। হীর, এমন করিস কেন? কি হয়েছে তোর? আম্মু, তুর্য, তুর্য কোথায়? তুমি জানো উনি আমাকে ছেড়ে গেছেন, এই জন্যই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুর্য কি ফিরে আসেনি? বলো না আম্মু, চুপ করে আছো কেন? তুর্য কোথায়? তনিমা কি উত্তর দেবে বুঝতে পারছে না। হীর এগুলো কি সব বলছে? হীরের আবার কখন অ্যাক্সিডেন্ট হলো, আর তুর্যই বা কখন ওকে ছেড়ে গেল? তনিমা হীরের মুখের দিকে তাকিয়ে আছে। হীর নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই রায়ানকে সামনে পেল। হীর, তুই এভাবে ছুটছিস কেন? রায়ান ভাইয়া, তুর্য কোথায়? আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুর্যর কাছে নিয়ে যাও। বলছে না, কেউ বলছে না তুর্য কোথায়। হীর, রিল্যাক্স কর প্লিজ। তুর্য ঠিক আছে, এই তো সামনের রুমে আছে, আয় আমি নিয়ে যাচ্ছি। রায়ান হীরকে তুর্যের সামনে নিয়ে গেল। তুর্যকে দেখতেই বুকের ভেতরটা ছ্যাত করে উঠল আমার। তুর্যর মাথায় ব্যান্ডেজ, হাত ছিলে গেছে অনেকটা, পায়েও হয়তো ব্যথা পেয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে গিয়ে তুর্যর বুকে আছড়ে পড়লাম। হয়তো তুর্যর মাত্রই জ্ঞান ফিরেছিল। তুর্য এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, হাউ মাউ করে কেঁদে দিলাম তুর্যর বুকে মাথা রেখে। কতদিন পর তুর্যকে দেখছি আমি, আর আজকেই তার এই অবস্থা। তুর্য আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আস্তে আস্তে। আমি বুঝতে পারছি তুর্যর কষ্ট হচ্ছে, কিন্তু কান্না থামাতে পারছি না। অনেকক্ষণ এভাবে থেকে চোখ মুছে নিলাম। তুর্যর মুখটা আমার দু হাতে আগলে নিয়ে মন ভরে তাকে দেখছি। তুর্য আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো জানতে চাচ্ছেন আমি এভাবে কেন তাকিয়ে আছি। কিছু না বলে তুর্যর কপালে একটা চুমু এঁকে দিলাম। তুর্য কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু আমি ইশারায় কথা বলতে মানা করে দিলাম। এখন তুর্যর বিশ্রাম প্রয়োজন। তুর্য ঘুমিয়ে আছেন। আমি তার ডান হাতটা আমার দু হাতের মুঠোয় নিয়ে বসে আছি। তখন রুহান এলেন সেখানে। রুহান এসে কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দিকে আমার নজর পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো, এতটাই লাল হয়ে আছে যে তাকালেই ভয় করছে। চোখের কোণায় অবশ্য পানিও টলমল করছে, কিন্তু এমন লাল হয়ে থাকার কারণটা আমার ধারণার বাইরে। রুহান কিছুক্ষণ তুর্যর মাথার কাছে দাঁড়িয়ে থেকে হাসপাতাল থেকে চলে গেলেন। আমি আগের মতোই নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। আজ মন ভরে দেখব আমি আমার স্বামীকে, আমার ছোটবেলার ভালোবাসাকে। সব মনে পড়ে গেছে আমার। তুর্যর সাথে কাটানো ছোটবেলা, 9 বছর বয়সে পুতুল খেলার মতো বিয়ে, বড় হওয়ার সাথে সাথে ভালো লাগা, ভালোবাসায় রূপ নেওয়া, আমার জন্য তুর্যর করা পাগলামিগুলো সব মনে পড়ছে আমার। তুর্য আর আমার বিয়ের 2 দিন পর অ্যাক্সিডেন্ট। ভীষণ কান্না পাচ্ছে আমার। তুর্য আমার জন্য কত কষ্ট করেছেন, প্রতিটা সময় তার কিভাবে কেটেছে আমি ছাড়া। আমিও তো তুর্যর সাথে কত অন্যায় করেছি, যা নয় তা বলেছি ওনাকে। চরিত্রহীন, অমানুষ, ছি, নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে। যে মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে, সেই মানুষটাকে আমি এতটা কষ্ট দিয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কখনোই ক্ষমা করবেন না। আমি কিভাবে এই মানুষটাকে ভুলে গেলাম, কিভাবে এত কষ্ট দিলাম তাকে। আমার মা বাবা তারা কোথায়? জ্ঞান ফেরার পর তাদের দেখতে পাইনি। তারাও আমার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। তবে কি তারা আর এই পৃথিবীতে নেই? আমার বাবা মা আর নেই। আমি এতিম হয়ে গেছি। আমার বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। তুর্যর প্রচুর বিশ্রাম প্রয়োজন। তুর্যর বুকে মাথা রেখে মুখ চেপে কেঁদে যাচ্ছি। একটা নদীর পাড়ে গাড়ি থামিয়ে গাড়িতে হেলান দিয়ে
দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে রুহান। তুর্যকে সে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু তুর্যের এই অবস্থা সে মেনে নিতে পারছে না। তার কোনো ভাই নেই, বন্ধুত্বের শুরু থেকে তুর্যকেই সে ভাইয়ের জায়গা দিয়েছে জীবনে, কিন্তু সেই তুর্যই তার কলিজার টুকরার হত্যাকারী। কিভাবে ক্ষমা করবে রুহান তুর্যকে? কিভাবে ভুলে যাবে রুহির লাশটাকে? আজও চোখ বন্ধ করলে রুহির হাসি মুখটা দেখতে পায় রুহান। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরার হত্যাকারীকে কিভাবে সে ক্ষমা করতে পারে? মদের বোতল মুখে লাগিয়ে পুনরায় সেই দৃশ্য মনে করছে রুহান। 3 বছর আগে লন্ডনে আত্মহত্যা করেছিল রুহানের একমাত্র ছোট বোন রুহি। রুহি রুহানের বাসায় থাকলেও যখন সে আত্মহত্যা করেছিল তখন রুহান মিউজিক অ্যালবামের কাজে লন্ডনের বাইরে ছিল। বাড়ি ফিরে যখন জানতে পারে তার বোন আর এই পৃথিবীতে নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল রুহান। তুর্যও তখন বাংলাদেশে ফিরে এসেছিল, যার কারণে সে রুহির মৃত্যুর কথা জানে না। মর্গে রুহির লাশটা দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল রুহান। 3 দিন পর রুহির পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে সে জানতে পারে রুহি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল রুহি। এটা জানার পর রুহান মানসিকভাবে আরও ভেঙে পড়ে। রুহির মৃত্যুর প্রায় 1 মাস পর একদিন রুহির ঘর থেকে রুহান একটা চিঠি খুঁজে পায়, যেটাতে লেখা ছিল রুহির অনাগত সন্তানের বাবা তুর্য। কিন্তু তুর্য আগে থেকেই বিবাহিত আর তার ওয়াইফকে অনেক ভালোবাসে, এজন্য সে রুহিকে বিয়ে করতে পারবে না। রুহির পেটের সন্তানকেও তুর্য মেনে নেবে না, যার জন্য আর কোনো উপায় না পেয়ে রুহি আত্মহত্যা করেছে। তুর্যকে রুহি জানতো, কিন্তু তুর্য বিবাহিত। তুর্যকে রুহি পছন্দ করত, এটা রুহান আগে থেকেই জানতো, কিন্তু তুর্য বিবাহিত, এজন্য কখনোই রুহিকে তুর্যের দিকে আগাতে দেয়নি। কিন্তু রুহান কল্পনাতেও ভাবেনি যে রুহির সাথে তুর্য এসব কিছু করবে। এসব জানার পর আর রুহান ঠিক থাকতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে তুর্যকে জানে মেরে ফেলার, কিন্তু তুর্যকে আঘাত করতে গেলে বারবার রুহানের বুক কেঁপে উঠত, কারণ এই তুর্যকে সে একটা সময় ভাই মানত। এজন্য রুহান প্ল্যান বানালো তুর্যকে জীবিত লাশ বানিয়ে রাখার। তুর্য যেমন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে, সেও তেমনি তুর্যের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হীরকে কেড়ে নেবে। রুহান চাইলেই হীরকে জানে মারতে পারত, কিন্তু সে তুর্যকে আরও বেশি কষ্ট দিতে চায়। হীর মারা গেলে তুর্য হয়তো 1 থেকে 2 বছর কাঁদবে, কিন্তু হীর ওর কাছে থেকে দূরে সরে এলে এই কষ্টটা তুর্য সারা জীবন উপলব্ধি করবে। তাই তো হীরের অ্যাক্সিডেন্টের পর সে ডাক্তারকে দিয়ে হীরকে ড্রাগস দেওয়াতো, যাতে হীর তুর্যর অস্তিত্বই ভুলে যায়। হয়েছিলও তাই, কিন্তু তুর্যের ভালোবাসা আবারও হীরকে ওর কাছে টেনে এনেছে। মদের বোতলটা খালি হয়ে গেলে নিচে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলল রুহান। হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে তাপসী। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার। 2 কাপ কফি হাতে রায়ান তাপসীর পাশে এসে বসে পড়ল। তাপসী নির্লিপ্ত দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। রায়ান তাপসীর এভাবে ভেঙে পড়া রূপটা মেনে নিতে পারছে না। তার দুষ্টু চঞ্চল তাপসীকেই ভালো লাগে। তাপসী আলতো করে রায়ানের কাঁধে মাথা রেখে চোখের পানি ছেড়ে দিল। কাঁধের দিকটা ভেজা মনে হতেই রায়ান বুঝতে পারল তাপসী কাঁদছে। কেন যেন তাপসীর কান্না সহ্য করতে পারছে না রায়ান। বুকের বাপাশে চিনচিনে ব্যথা করছে তার। তাপসীর চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিল রায়ান। তুর্য জ্ঞান ফেরার পর থেকে বারবার রুহানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউই জানে না রুহান কোথায় আছে। কিয়ারা রুহানকে লুকিয়ে ফোন করলো, উদ্দেশ্য তাকে বলা যে তুর্য বারবার তাকে খুঁজছে, কিন্তু রুহানের ফোনটা সুইচ অফ বলছে বারবার। তুর্যর জ্ঞান ফেরার পর থেকে শুধু রুহান নামের মালা জপছে। আমি সুযোগই পাচ্ছি না তুর্যকে বলার যে আমার সব মনে পড়ে গেছে। এতদিন তুর্য আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমি তার জন্য এতটুকু অপেক্ষা তো করতেই পারি। সারাদিন সবার অনেক ধকল যাওয়াতে রাতে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর রিসান ভাইয়া তুর্যর সাথে রয়ে গেলাম। রিসান ভাইয়া ওয়েটিং রুমে চলে গেলেন। আমি তুর্যর মাথার কাছে বসে আছি। তুর্যর ফর্সা গালটা কেমন কালচে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে। তুর্যর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমি। তুর্য আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অনেক কিছু বলতে চায় আমাকে। হয়তো সে যা বলতে চায় তার অনেক কিছুই আমি জানি। তুর্য আমাকে তার পাশে শুয়ে পড়তে বললেন। আস্তে করে একটু চেপে গিয়ে আমার জন্য জায়গাও করে দিলেন।
আমি তুর্যর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। যদিও আমি প্রতিদিন এই মানুষটার বুকে ঘুমাই, কিন্তু আজকে কেন জানি না অনেক বেশি ভালো লাগছে। তুর্যকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। সকালে ঘুম ভাঙতেই দেখি তুর্য আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছেন। মুখ তুলতেই দেখলাম উনি আমার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। বাইরে এখনো অন্ধকার, সকাল হতে ঢের বাকি। এত তাড়াতাড়ি কেন উঠে পড়লেন? কাল থেকে ঘুমিয়েই তো যাচ্ছি, আর কত ঘুমাবা? অসুস্থ হলে শান্তি মতো আরো ঘুমাতে হয়। আমার ঘুম এমনিতেই পুরো হয়ে গেছে। তুমি আমার বুকে ঘুমিয়েছো, এর চেয়ে বেশি শান্তি আর কোথায় পাবো বলো? হয়েছে, আর ঢং করতে হবে না। খুব তো আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করেছিলেন। আমি ঢং করছি? আমি মোটেও ঢং করছি না। তোমার জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তুর্যর মুখ থেকে মৃত্যুর কথা শুনতেই আমার বুক কেঁপে উঠল। তুর্যর মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার চোখ ভরে এসেছে। কোনো দুঃস্বপ্ন আমি তুর্যকে হারাতে চাই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে চাই। তুর্য আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। কেন যেন বারবার তুর্যকে হারানোর ভয় আমার মনে জাগছে। আমি এসব ভাবতে চাই না, তবুও। বিকেলে তুর্যকে রিলিজ দেওয়া হলেও তুর্য বাসায় না ফিরে রুহান ভাইয়ার বাসায় চলে গেলেন জনকে নিয়ে। হাজার আকুতি মিনতি করার পরেও আমাকে সাথে নিলেন না। আকাশে মেঘ করেছে। এই সময়টা আমার কাছে অনেক অশুভ মনে হয়। মানুষ বৃষ্টি পছন্দ করে, কিন্তু আমার বৃষ্টি আসার আগের সময়টা একদম পছন্দ নয়। খুব ভয় হচ্ছে, কোনো দুঃসংবাদ আসবে না তো? ঘরে বসে ড্রিঙ্ক করছে রোহান। জনকে নিচে অপেক্ষা করতে বলে তুর্য আস্তে আস্তে রোহানের ঘরের দিকে আগালো। রোহানের ঘরের দরজা খুলতেই মদের বিশ্রী গন্ধ তুর্যের নাকে এলো। কিন্তু এই সময় তুর্য রাগারাগি করতে আসেনি। সে তার প্রশ্নের উত্তর নিতে এসেছে। সে জানতে চায় কি তার অপরাধ, যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তার শত্রু হয়ে গেল। রোহান তুর্যকে দেখে একটা ভিলেন হাসি দিল। বেঁচে আছিস তাহলে? তবে আমি জানতাম তুই বেঁচে যাবি। অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল না। তোর সাথে আমার কথা আছে। কথা সত্যি, আমার সব কেড়ে নিয়ে আজ এত বছর পর কথা বলতে এসেছিস। রোহান দেখ, কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা কথা বলে সেটা ক্লিয়ার করতে পারি। কাম অ্যাগাইন মিসআন্ডারস্ট্যান্ডিং? আমার কলিজার টুকরার খুনটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। কি বলছিস তুই ভাই? তোর ওই মুখ দিয়ে আমাকে ভাই ডাকবি না দুর্য। আমাকে যদি তুই ভাই মানতি তাহলে আমার বোনের সাথে ওগুলো করতে পারতিস না। রুহি, তুই কি বলছিস রোহান? আমি রুহির সাথে কি করেছি? ওয়াও, তুই রুহির সাথে কি করছিস সেটা আমাকে জিজ্ঞেস করছিস? দেখ রোহান, কথা পেছানো বন্ধ করে ক্লিয়ার করে বল তুই কি বলতে চাচ্ছিস। তোর একদমই লজ্জা নাই তুর্য। তুই আমার কাছে জানতে চাইছিস তুই আমার বোনের সাথে কি করেছিস। আমি ভাই হয়ে নিজের বোনের কথাগুলো মুখে আনবো কিভাবে সেটা ভেবেছিস? দেখ রোহান, বনিতা না করে বলবি প্লিজ, হয়েছেটা কি? তুই আমার সাথে আমার বোনের সাথে হীরের সাথে ধোঁকা করেছিস তুর্য। তুই বিবাহিত থাকা সত্ত্বেও রুহির সাথে ভালোবাসার নাটক করে ওকে ভোগ করেছিস। যখন রুহি অন্তঃসত্ত্বা হয়ে গেছে তো রোহান আর কিছু বলার আগেই তুর্য রোহানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। রোহান নেশাগ্রস্ত থাকায় চরটা সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল। রাগে তুর্যের কপালে ডগ ফুলে উঠেছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এত বাজে কথা তোর মুখে আটকালো না রোহান? রুহিকে আমি সবসময় আমার বোনের মতো দেখেছি, আর তুই কিনা ছি। তুই ভাবলি কি করে রোহান? তাসফিয়া রুহি আমার কাছে এক সমান ছিল সবসময়। আরে এত বড় অপবাদ দেওয়ার আগে একটা বার অন্তত আমার সাথে কথা বলতে পারতি। তুই খুব ভালো করেই জানিস আমি হীরকে ভালোবাসতাম, আর ছোটবেলাতেই ওকে বিয়ে করেছিলাম। আমার জীবনে হীর ব্যতীত দ্বিতীয় কোনো মেয়ে কোনোদিনও ছিল না, নাই কখনো আসবে। তুই মিথ্যে বলছিস, সব মিথ্যা। আমি জানি এগুলো সব তোর চাল, আমাকে ভুলভাল বোঝাচ্ছিস। কিন্তু রুহি মারা যাওয়ার আগে যে চিঠিটা লিখেছিল সেটাতে স্পষ্ট লেখা আছে তুই রুহিকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস অ্যান্ড ওকে ভোগ করেছিস। রুহি 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল তুর্য। এসব কিছু মিথ্যে রোহান। রুহি আর আমার মাঝে ভাই বোনের সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্কই ছিল না। তাহলে তুই বলতে চাচ্ছিস আমার বোন মারা যাওয়ার আগে মিথ্যে বলে গেছে? ও শেষ চিঠিতে লেখা সব মিথ্যে ছিল? কি রুহি, কি বলছিস এসব? রুহি সুইসাইড করেছে আজ থেকে 3 বছর আগে, তোর কারণে। তুই রুহির এত বড় সর্বনাশ করেও ওকে বিয়ে করিসনি। এজন্য রুহি আমাদের ছেড়ে চলে গেছে। রোহান বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু করিনি।
রুহি আর আমার এমন কোনো সম্পর্ক ছিল না যে আমি শুধু মাত্র হিরকে ভালোবেসেছি। তুই রুহির লেটারটা আমাকে দে, কোথাও কিছু একটা গন্ডগোল আছে। গণ্ডগোল তোর মধ্যে ছিল, আর আমি তোকে বিশ্বাস করেছি। এই নে পর রুহির শেষ চিঠি। চিঠিটা তোজোর মুখে ছুড়িয়ে দিয়ে। 3 বছরে চিঠিটা বেশ পুরনো হয়ে গেছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে রোহান খুব যত্ন করে রেখেছিল। তোর্য চিঠিটা পড়ল, কিন্তু চিঠিতে লেখা কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। রুহিকে সে সব সময় ছোট বোনের মতো দেখেছে। সেই রুহি কেন তার নামে এত বড় অপবাদ দেবে, তাও মৃত্যুর আগ মুহূর্তে? তোর্য চিঠিটা হাতে নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না নিজের ইনোসেন্স কিভাবে প্রমাণ করবে। রোহান ঢুলু ঢুলু পায়ে আলমারিটা খুলে একটা সুন্দর বক্স বের করলো। বক্সের ওপর খুব সুন্দর করে আর লেখা। বক্সটার সাজসজ্জা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের। রোহান বক্সটা নিয়ে এসে তুর্যের সামনে দাঁড়ালো। জানিস তুর্য, এই বক্সটার হয়েছিল, কখনো আমাকে হাত দিতেও দেয়নি। এই 3 বছরে আমি একেবারে এর জন্য খুলে দেখিনি। রুহি একবার মানা করছিল খুলতে। রুহির মৃত্যুর পর এটা আর কখনো খুলে দেখিনি। রোহন, আমি জানি না রুহি চিঠিতে এমন কেন লিখেছে, কিন্তু বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। তুর্য রুহানের হাত ধরে ঝাঁকি দিলে রুহানের হাত থেকে বক্সটা পড়ে ভেঙে যায়। রুহান আগে থেকে ড্রাঙ্ক ছিল, যার জন্য সামলাতে পারে না। ভেঙে দিলি তো? আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওর শেষ স্মৃতিটাও কেড়ে নিলি। তুর্য খানিকটা অপ্রস্তুত হয়ে বক্সের জিনিসগুলো ওঠাতে থাকে। রুহির অনেক জিনিসপত্রই ছিল সেখানে। জিনিসগুলো ওঠাতে ওঠাতে চোখ ভিজে যায় রুহানের। হঠাৎ রুহান সেখানে একটা ছবি খুঁজে পায়। ছবিটা হাতে পেতেই রুহানের সব নেশা দূর হয়ে যায়। রুহান তাড়াতাড়ি করে জিনিসগুলো ঘাঁটতে থাকে। সেখানে কিছু কার্ড আর একটা ডায়েরি খুঁজে পায় রুহান। কার্ডগুলো হাতে নিয়ে মাথা ভো চক্কর দিয়ে ওঠে তার। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরিটা পড়ে থ মেরে বসে পড়ে সে। তুর্য রুহানের অবস্থা বুঝতে না পেরে রুহানের হাত থেকে ছবি আর ডায়েরিটা নিয়ে নেয়। তুর্য নিজেও সেগুলো দেখে অবাক। তুর্য ঠিক কিভাবে রুহানকে সামলাবে বুঝতে পারছে না। তুর্য রুহানের কাঁধে হাত রাখতেই রুহান তুর্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুর্য আর রুহানকে বাধা দিল না। এত বছরের কষ্ট আজ কিছুটা হলেও কমে যাবে। অনেকক্ষণ পর রুহান নিজেকে সামলে তুর্যের হাত দুটো ধরল। আমি জানি আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করা তোর পক্ষে সম্ভব নয়। তবুও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বন্ধু হয়ে তোর সাথে যা করেছি সেটা শত্রুও করে না। আমি ক্ষমাযোগ্য নই, কিন্তু যদি তোর কাছে ক্ষমা না চাই তাহলে আমার রুহির আত্মা যে কষ্ট পাবে। তুই পাগল হয়ে গেছিস? তুই আমার ভাই, তোর কাছে ক্ষমা চাইতে হবে কেন? একটা ভুল বোঝাবুঝি ছিল, এইসব কিছুই। এখন সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। আমাদের মধ্যে এই সরিটরি কখনো ছিল না, আর আসবেও না। রুহান আবারও তুর্যকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। তুর্য জনের সাহায্য নিয়ে রুহানকে ওদের সাথে নিয়ে এলো। এমনিতেই রুহান ড্রিঙ্ক করেছে, তার উপর এই অবস্থা। তাকে একা ছাড়ার ঝুঁকি তুর্য নিল না। গাড়ি চলে যাচ্ছে আপন মনে। রুহান ঘুমিয়ে পড়েছে। রুহানের দু চোখের কার্নিশে এখনো পানির রেশ লেগে আছে। তুর্য জানালার বাইরে তাকিয়ে আছে। রুহির জন্য তার ভীষণ খারাপ লাগছে। নিজের ছোট বোনের মতো মনে করত সে রুহিকে, কিন্তু সেই বোনটার সাথে এত কিছু হয়ে যাবে তুর্য ভাবতেও পারেনি। রুহি সত্যিই প্রেগনেন্ট ছিল, তবে রুহির অনাগত সন্তানের বাবা ছিল রুহানের ম্যানেজার আকাশ। আকাশ আর রুহির রিলেশন চলছিল অনেক দিন ধরেই। যখন আকাশ জানতে পারে রুহি অন্তঃসত্ত্বা, তখন সে রুহিকে টিচ করে। রুহি মানসিক চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে। রুহান দেশের বাইরে থাকায় সে এসবের কিছুই জানে না। তবে তুর্য ধারণা করছে হয়তো রুহির মৃত্যুর পর আকাশী নিজেকে বাঁচানোর জন্য ফেক লেটারটা রেখে দেয় রুহির ঘরে। তুর্য এখনো ফিরে আসেনি। ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। না জানি কি সমস্যা হয়েছে যে এত রাত হয়ে গেল তবুও ফিরল না। ড্রয়িং রুমে পায়চারি করছিলাম, তখন কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি তুর্য দাঁড়িয়ে আছে, তার সাথে জন রুহান ভাইকে ধরে আছে। জন রুহান ভাইকে গেস্ট রুমে রেখে আসলেন। তুর্য দু চোখ ফুলে আছে, কেন যেন মনে হচ্ছে তুর্য এতক্ষণ কান্না করেছেন। তুর্য আর রুহান ভাইয়ার এই অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে। কি হয়েছে তাদের এই অবস্থা কেন? তুর্য আমাকে কিছু না বলেই উপরে চলে গেলেন। আমি কিছু জিজ্ঞেস করব সেই সুযোগটাও পেলাম না।
আমি ঘরে যাওয়ার আগেই তুর্য শুয়ে পড়েছেন। কিছুক্ষণ তুর্যর সামনে প্রশ্নসূচক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম, কিছু বলবেন এই আশায়। কিন্তু এবারও আমাকে হতাশ করে তুর্য চুপ রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুর্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তুর্যর হাসি মুখটা দেখে ঘুম ভাঙল আমার আগে উঠে আমাকেই দেখছেন। তুর্যর এই দৃষ্টিটা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। তুর্যর হাত থেকে নিজেকে সরিয়ে উঠে পড়লাম। আজ আমার অনেক কাজ। আজ রায়ান ভাই আর মামা মামি আসবেন তাসফিকে দেখতে। হসপিটালে রায়ান ভাই আর আব্বু আম্মুর সাথে তার আর তাসফির ব্যাপারে কথা বলেছিলেন। সব ঠিক থাকলে আজকেই দিন তারিখ ঠিক হয়ে যাবে। তুর্য সুস্থ হলেই হয়তো বিয়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান। অপরাধ বোধ গ্রাস করেছে তাকে। একটা ভুল বোঝাবুঝির দরুন অনেকগুলো মানুষের সাথে অন্যায় করে ফেলেছে সে। তার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল। যে তাকে পাগলের মতো ভালোবাসে, সেই কিয়ারাকে কত অবহেলা করেছে সে। সবার অপরাধী হয়ে গেছে সে। সবাই কি তাকে ক্ষমা করবে? কথাগুলো ভাবতেই দু চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রুহানের। তুর্য 2 কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে রুহানের পিছনে। এখনো চলতে একটু কষ্ট হয় তার। তুর্য এগিয়ে গিয়ে রুহানকে কফিটা দিল। রুহান কিছু বলতে চেয়েছিল, কিন্তু তুর্য ইশারায় মানা করে দিল। জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা চাই না, সবটা আমাদের হাতে থাকে না। যা হয়েছে সব ভুলে যাও। ঠিক বলেছিস। এমনিতেও আকাশ ওর কাজের শাস্তি আগেই পেয়ে গেছে। মানে? আকাশ 2 বছর আগেই ক্যান্সারে মারা গেছে। তুই এসব ভুলে জীবনটা নতুন করে সাজা। কিয়ারা তোকে সত্যি অনেক ভালোবাসে। আমি জানি তুর্য, কোথাও না কোথাও আমিও কিয়ারাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন আমার কাছে কিয়ারার থেকে আমার প্রতিশোধটাই বেশি প্রিয় ছিল। যা হয়েছে সব ভুলে যা। তোদের সম্পর্কটা কি নতুন করে সাজিয়ে নে। কিয়ারার সাথে অনেক অন্যায় করেছি রে। সে কি আমাকে মেনে নেবে? চেষ্টা করে দেখ তো, ক্ষতি কি? ভালোবাসাতে আঁকড়ে ধরে দেখ, ঠিকই ধরা দেবে। মামা মামি আর রায়ান ভাই তাসফিকে দেখতে আসবে বলে বাসায় এক প্রকার কাজের ধুম পড়ে গেছে। সকাল থেকে আম্মু, চাচি, রিসান সবাই নানান কাজে ব্যস্ত। আমার দায়িত্ব পড়েছে তাসফিকে সাজানোর। তাসফি নীল একটা চুড়িদার পরেছে, সেই সাথে 2 চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক আর 2 হাতে চুড়ি পরিয়ে দিলাম। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তাসফিকে তৈরি করে দিলাম। মেহমান আসতে আর বেশিক্ষণ বাকি নেই। আব্বু বারবার তাড়া দিচ্ছেন আমাকে তৈরি হওয়ার জন্য। ঘরের ভেতরে ঢুকেই আমি তুর্যকে দেখে ক্রাশ খেলাম। আমার জামাইটা কালো পাঞ্জাবি পরে আছে। এত হ্যান্ডসাম লাগছে তুর্যকে, বলার মতো না। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। অমন করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথায় আমার ঘোর কাটলো। আসলেই আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? 1 মিনিট। স্বামীটা তো আমার পুরো অধিকার আছে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়েই ফেলবো। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে। তাহলে কি আমি দেখবো না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে। যাবো, তার আগে আমাকে একটা কিস করেন। হির, কি? তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনই ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম শুধু। ওয়াশরুমে যাচ্ছি, তুর্য পেছন থেকে হাত টেনে ধরলেন। কি বললে? আগে ছিলে, মাঝে চেঞ্জ হয়েছো মানে? আমি তো তুর্য বলতেই ভুলে গেছি। আমার সব মনে পড়ে গেছে, কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশালভাবে বলবো। সেই কিছু না, হাতটা ছাড়েন, নয়তো এখন রোম্যান্স শুরু করতে হবে বলে দিলাম। তুর্য চট করে আমার হাতটা ছেড়ে দিলেন, আর আমিও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছি, সাথে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক পরেছি। এখন লাগছে আমাকে বউ বউ। আমি নিশ্চিত আজ তুর্য আমাকে দেখলে তার মুখে মশা ঢুকে যাবে। রায়ানের বাবা মার সামনে বসে আছে তাসফি। মনে মনে এসে লুঙ্গি ডান্স দিচ্ছে, কিন্তু বাইরে বেশ একটা ইনোসেন্ট লুক নিয়ে বসে আছে। যেহেতু রায়ান ভাই আর তাসফি একে অপরকে আগে থেকেই পছন্দ করে, তাই তাদের আর একা কথা বলতে দেওয়া হলো না। যদিও এতে তাসফির অনেক আফসোস হচ্ছে। মামা আর আব্বু বিয়ে নিয়ে কথা বলছেন, আর এদিকে তুর্য বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তার এভাবে তাকিয়ে থাকা আমায় বেশ অস্বস্তিতে ফেলছে। কিছুক্ষণ পর পর আবার চোখও মারছে। উফ, এই লোকটা আমাকে শান্তি দিবে না। তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে জুস সার্ভ করছিলাম, হঠাৎ তুর্যর চোখ মারায় হাতের জুসটা রায়ান ভাইয়ের উপরে পড়ে গেল। ইস, বেচারা, মেয়ে দেখতে এসেছে আর তার এই অবস্থা। সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এরা না জানি কত বছর যাবৎ কিছু খায় না,
তাই সবাই মিলে আজকে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে। আর তুর্য আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাসফি রায়ানকে ওয়াশরুমে নিয়ে গেল। রায়ান ফ্রেশ হয়ে বের হতেই তাসফি রায়ানকে জড়িয়ে ধরলো। কি মিস্টার জামাই, বলেছিলাম না আমিই আপনার বউ হব? দেখলেন তো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার মতো একটা সাইকোর মায়াতে পড়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। কি বললে? আমি সাইকো? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে সাইকো কাকে বলে। আরে আরে, কি করছো? কোথায় টেনে নিয়ে যাচ্ছ তাপসি? তাপসী রায়ানকে ওয়াশরুমে টেনে নিয়ে দরজা ভিতর থেকে লক করে দিয়ে রায়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তাপসীর এহেন কাণ্ডে রায়ান পুরোই শকড হয়ে গেছে। রায়ান তাপসীকে সরাতে যাচ্ছে, তাপসী আরও শক্ত করে রায়ানকে আঁকড়ে ধরছে। বারবার চেষ্টা করেও তাপসীকে সরাতে না পেরে রায়ান হাল ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তাপসী নিজেই রায়ানকে ছেড়ে দিল। এবার বলো সাইকো। রায়ান ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাপসীর লজ্জা লাগলো। গালে দু একটা চুমু দেওয়া তবুও চলে, কিন্তু এভাবে হুট করে লিপকিস করে ফেলল সে। লজ্জায় তাপসীর মুখ পুরো লাল হয়ে গেছে। তাপসী ওয়াশরুম থেকে বেরিয়ে সবার সামনে গিয়ে বসলো। রায়ান এখনো ফিরে না আসাতে তুর্য রায়ানকে ডেকে আনতে গিয়ে দেখে রায়ান এখনো ওয়াশরুমের ভেতরে দাঁড়িয়ে আছে। তুর্যের ডাকে রায়ান হুঁশ ফিরে পায়। কোনো রকম নিজেকে সামলে সে বেরিয়ে আসে। রায়ানের দিকে তাকাতেই তুর্যের চোখ বড় বড় হয়ে যায়। তুর্যের এই অবস্থা দেখে রায়ানও অনেকটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে তুর্য আবার দেখে ফেলল কিনা। কিন্তু এরপর তুর্য যা বলল তাতে রায়ানের মনে হচ্ছে এখন যদি মাটি ভাগ হয়ে তাকে ভিতরে নিয়ে নিত তাহলে লজ্জা কিছুটা হলেও কমতো। রায়ান, এই নাও রুমাল, ঠোঁটে লিপস্টিক মুছে নাও। বাইরে আমার আর তোমার বাবাও বসে আছে। রায়ান আর কি বলবে। রুমালটা নিয়ে লিপস্টিক পরিষ্কার করছে আর লজ্জায় লাল হচ্ছে। আর তুর্য মুখ টিপে টিপে হাসছে। তাপসী যে পাগলি সেটা সে জানতো, কিন্তু এত বড় পাগলি হয়ে গেছে সেটা বিশ্বাস হচ্ছে না। দুই পরিবার মিলে রায়ান আর তাপসীর বিয়ের তারিখ পাকা করে ফেলল। 1 মাস পর তুর্য পুরোপুরি সুস্থ হলেই ধুমধাম করে বিয়ে পড়ানো হবে। সবাই মিষ্টি মুখ করে নিল। একটা 5 স্টার হোটেলের ট্যারেসে দাঁড়িয়ে আছে কিয়ারা। আননোন নাম্বার থেকে তাকে কেউ একজন কল করে জরুরি ভিত্তিতে এখানে ডাকিয়েছে, কিন্তু কোথাও কেউ নেই। ট্যারেসের ডেকোরেশন দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি আছে। খুবই সুন্দর ডেকোরেশন। সব থেকে বেশি নজর কাড়ছে হোয়াইট লিলি ফুলগুলো। কিয়ারার ফেভারিট ফুল এগুলো, কিন্তু ডেকোরেশনটা নজর কাড়া হলেও তার মনে শান্তি নেই। রুহানের করা ব্রেকআপ সে মেনে নিতে পারছে না। তার জীবনের প্রথম ভালোবাসা রুহান। এই রুহানকে সে তার কিছু উজাড় করে দিয়েছিল। সেই রুহানের কাছ থেকে এত বড় প্রতারণা মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে কিয়ারা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ না আসাতে সে প্র্যাঙ্ক কল ভেবে চলে আসতে নিলেই কেউ একজন তার হাত টেনে ধরে। পেছন দিকে ঘুরতেই কিয়ারা দেখতে পায় রুহান হাঁটুতে ভর দিয়ে বসে আছে ফিল্মি স্টাইলে। কিয়ারা রুহানকে এভাবে দেখে অবাক হয়। জানি না তোমার ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও বলবো সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও কিয়া। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো এসব কিছুর মাঝে আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা সঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো কিয়া, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার জীবনে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসো। ক্ষমা না করতে পারলে আমাকে শাস্তি দাও, তবুও আমার জীবনে ফিরে আসো কিয়া। আই নিড ইউ কিয়া। কিয়ারা ছুটে এসে রুহানের বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিল। রুহানও পরম আবেশে তার কিয়ারাকে বুকে চড়িয়ে নিল। ভুল বোঝাবুঝির জন্য প্রথমেই সম্পর্ক শেষ না করে ভুল বোঝাবুঝি শেষ করার চেষ্টা করা উচিত। রুহান আর কিয়ারার সম্পর্কটা বাসায় সবাই মেনে নিয়েছে। সবাই ঠিক করেছে তাসফি আর রায়ান ভাইয়ার বিয়ের দিনই কিয়ারা আর রুহান ভাইয়ার বিয়ে হবে। খুব মজা হবে, ওদের একসাথে বিয়ে হবে। কিন্তু আমার আর তুর্যর বিয়েটা তো যেই পরিস্থিতিতে হয়েছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। আচ্ছা, আমি কি তুর্যকে আমাদেরও আবার বিয়ে করার কথা বলবো? না থাক, 3 বার তো করেছি বিয়ে, আর কতবার করব। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠি, খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে। মাছ মাংসের গন্ধেই কেমন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘুরায় অনেক। আল্লাহ জানে আমার কোন রোগ হলো। মেজাজ তো সব সময় তুঙ্গে উঠে থাকে।
তুর্য সাথে সব সময় ঝগড়া করি, তবুও আমার করা সব টর্চার তুর্য হাসি মুখে সহ্য করেন। বিয়ের দিন সকাল থেকে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে, সবাই আনন্দ ফুর্তিতে মেতে আছে, আর আমি ঘরে থেকে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে ঘর করছি। সকাল থেকে বমি করতে করতে আমার শরীরের সব শক্তি শেষ। এদিকে বরযাত্রীরা আসার সময় হয়ে গেছে, পার্লারের লোকজন তাসফি আর কিয়ারাকে সাজিয়ে দিয়ে গেছে, আর আমি এখনও শাড়িটাই পরতে পারিনি। গোল্ডেন কালারের একটা ডিজাইনার শাড়ি তুর্য স্পেশালি আমার জন্য এনেছিলেন, কিন্তু আমি পরতেই পারিনি। অনেক কষ্টে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিয়ে সাজসজ্জাবিহীন নিচে নেমে এলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুর্যকে একটু জানানো দরকার। আশেপাশে খুঁজতেই তুর্যকে পেলাম। তুর্যর সামনে গিয়ে কিছু বলার আগেই মাথাটা ঘুরে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে পেলাম। তুর্য আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আশেপাশে আর কেউ নেই, হয়তো বাসায় বিয়ে, তাই আর কাউকে জানায়নি তুর্য। কিন্তু তুর্যর চোখ দুটো টলমল করছে। তুর্য কি কাঁদছেন? আমার কি বড় কোনো রোগ হয়েছে? তুর্যকে জিজ্ঞেস করলে তুর্য আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তুর্যর কান্নার কারণ আমি জানি না, কিন্তু আমারও কান্না পাচ্ছে তুর্যর কান্না দেখে। হির, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি হির, অনেক খুশি। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছো। তুর্যর কথা আমি বুঝতে পারছি না, সে যদি খুশি হয় তাহলে এত কান্না করছেন কেন? আই লাভ ইউ হির, আই লাভ ইউ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছো, বাবা হওয়ার সুখ। তুর্যর কথা শুনে আমার এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত আমি বুঝতে পারছি না। তুমি মা হতে চলেছো কলিজা, আমি বাবা হতে চলেছি। আমাদের ছোট্ট একটা সোনামণি আসতে চলেছে। আমি মা হব? হ্যাঁ কলিজা, তুমি মা হবে আর আমি বাবা। আব্বু আম্মু হবে দাদা দাদু, তাসপি ফুপি আম্মু, রায়ন ফুপা, রিশান রোহান চাচ্চু হবে, আমি বাবা হব। তুর্য আবারও আমাকে বুকে জড়িয়ে নিলেন। এবার আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি মা হতে চলেছি, নারী হিসেবে পূর্ণতা পেতে চলেছি। একটা গুলুমুলু আমাকে আম্মুনি আম্মুনি বলে ডাকবে, তুর্যকে বাবাই বলে বলে বাড়ি ঘর মাথায় করে রাখবে। তুর্য আমাকে বাসায় নিয়ে এলেন, হসপিটাল থেকে আমাকে কোলে নিয়ে আছেন, একবারের জন্য নামায়নি। বাসায় আসতেই হাটে হাড়ি ভেঙে দিলেন। সবাই কত খুশি আমার প্রেগন্যান্সির খবর শুনে। তাসফি আর কিয়ারা বিদায় দেওয়ার পর তুর্য আবার আমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলেন। আমার না করা সত্ত্বেও জোর করে আমাকে খাবার খাইয়ে দিলেন। তুর্য ল্যাপটপে বাচ্চার নাম খুঁজছেন, আর আমি চেয়ে চেয়ে তার পাগলামি দেখছি। রাত 1টা বাজে। তুর্য ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। তুর্য আমার হাত ধরে তার সামনে এনে আমার গলায় মুখ গুজলেন। আমি তুর্যকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আপনাকে অনেক ভালোবাসি তুর্য, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস, আপনাকেই ভালোবেসেছি শুধু। ছোটবেলা থেকে মানে? আমার সব মনে পড়ে গেছে তুর্য, আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া, সব কিছু মনে পড়ে গেছে। সত্যি হির? হ্যাঁ তুর্য, আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। না হির, তুমি এভাবে বলছো কেন? তুমি কিছু করনি, তোমার জন্য কিছুই হয়নি। উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে। হুশ, আর কিছু বলবেন না। তুর্যকে থামিয়ে দিয়ে, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমার উপর আপনার হক ছিল। আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন। আই লাভ ইউ হির। আই লাভ ইউ টু তুর্য।